অনেক কিছু বলতে পারি না, আমি খালি বারবার বলতেছিলাম যে আকাশ ভাই আমি কিন্তু অনেক কিছু বলতে পারতেছি না, আপনারা বের করেন, আপনারা বলেন, সেটা আমার জন্য সেফ। কি হয়েছে লাইভে সবাই এবং মৌ সুলতানা চলে আসছে, সবার মা ঘাবড়ে গেছে, ভয় পাচ্ছে, জানি না কি হয়েছে। কেন ভয় পাচ্ছেন আন্টি? কোনো ভয়ের কিছু না, আই এম কি ওকে, হয়েছে? একদম ঠিক আছি। হ্যাঁ, একটু যেহেতু পারিবারিকভাবে সবাই আমাকে নিয়ে অনেক টেনশন করছে, আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে অলরেডি, এবং আমার ফ্যামিলিকে থ্রেট করতেছে ফোন দিয়ে, আমার হাজবেন্ডকে হয়তো বা। সো একটু মানে তারা ঘাবড়ে যাচ্ছে, আমাকে বলতেছে তুমি থেমে যাও, তোমার কোনো ক্ষতি হয়ে গেলে সমস্যা, তুমি বিদেশে আছো একা, এখন থেমে তোমাকে যদি যাবো কেন? হ্যাঁ, মানে মানে মৌ ভয়ে। সুলতানা, মৌ সুলতানাকে থামাতে হবে কেন? আমরা তো এখন সব হ্যাঁ, পেয়ে এটাই গেছি। কথা, এটাই কথা, আমাকে থামাতে হবে কেন? এখন আমার ফ্যামিলি বলতেছে আচ্ছা আমাদের কিছু না করুক, তুমি বিদেশে একা আছো, যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। আমার আব্বু তো হচ্ছে পরশুদিন প্রেসার স্ট্রোক করে, প্রেসার বেড়ে মানে সে এখন স্ট্রোক করবে, এমন ভিডিও কলে সে ঝরঝরে কান্না করতেছে আর বলতেছে যে তোমার নামে নাকি ওই যে একটা বুড়া বেটার বউ আছে না, ওইটা ওই নাম বলতে পারে না, আব্বু তো কখনো দেখে না, কেউ মনে হয় বলছে, বলে বুড়া বেটার বউ আছে নাকি, সে নাকি তোমার নামে মামলা করছে, এখন তোমাকে নাকি বিদেশ থেকে ধরে নিয়ে এসে জেল দিবে। ও তা আমি মামলা বললাম ভয় যে আছে, থানায় হ্যাঁ, কোনোদিন মামলা হয় না, সব হয় কোর্টে। ও হচ্ছে যে এগুলো ভাওতাবাজি, এগুলো করে করে সারাটা জীবন গেছে। আজকে একটা রিপোর্ট দেখাবো, একটু আগে রিপোর্ট পাইছি, আমি খুব আচ্ছা। খুশি। এবং মা বললো যে পাঙ্গাস মাছ মুখে, তুই এখন বোয়াল মাছ খা। তো আমি আমি যারা অডিয়েন্স আমাকে দেখছেন, আমি বলতে চাই যে আমি ভয় পাচ্ছি না, এবং আমি সত্য বলতে তনিকে ধাক্কাটা আমি দিছি, ধাক্কা বলতে কি, যেটা তনির সত্য বলার সাহসী কেউ রাখে নাই, কেউ কিছু বললে সে তাকে মানে তার চাপার জোরে দমায় রাখতো। আমি বলছিলাম না ব্যাংককে যে ফুর্তি করছে, আমি কিন্তু একটা প্রমাণ পাইছি, তার স্বামীকে কমাই রাইখা সে যে কি ধরনের ছবি তুলছিল, এবং সেই ছবি তোলা কে তুলে দিছিল, আপনারা ডেটগুলো মিলালে বুঝবেন, আমি একটা ছবি অলরেডি আপলোড করে দিছি আমাদের নতুন পেজে। তো আচ্ছা, মৌ সুলতানা মিথ্যা বলে না, আমার ডায়লগ একটাই, মৌ সুলতানা মিথ্যা বলে না। মৌ সুলতানা যেটা 10টা বলছে 10টার 2টা হলো সত্য প্রমাণিত হবে। হ্যাঁ, যেহেতু আমাদের সোর্সরা আমাদের তথ্য দেয়, সব তথ্য সত্যি হবে এমন না, বাট মৌ সুলতানা টনি যে একটা ফ্রড বাটপার সাপড়ি, এটা সত্য, এবং সেটা আমরা প্রমাণিত হয়েছে। আমরা সেটা প্রমাণ দিচ্ছি, রিপোর্ট একটা পাইছি ইয়েস, এবং আমরা রিপোর্টটা দেখতে চাই, কারণ আমি আজকে ইয়েস। খুব খুশি। এবং আমরা রিপোর্ট পাইছি এখন। আজকের হচ্ছে যে শিরোনাম দিচ্ছি যে তনি সাদাত রহমানের ডিএসএ বাসার নিচে মৌ সুলতানা। চলেন আমরা আগে রিপোর্টটা দেখে আসি, ভিডিও রিপোর্ট ওকে, দেখি। চলেন অডিয়েন্স, আমরা আপনাদেরকে নিয়েই দেখি, দর্শক রিপোর্টটা আমরা দেখি। দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী ডিওএইচএস এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন, সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন, এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন, তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী ডিওএইচএস এ সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে।
নাহিদার দাবি তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায় সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন, কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। 2019 সালের 27 সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। আমরা কি পাইছি? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! এটা তো মৌ সুলতানা বলে নাই, এটা তো কোনো সাংবাদিক বের করছে, এগুলো তো মৌ সুলতানা বলে নাই। আমি শুধু মৌ সুলতানা শুধু বলছিল কি যে বাস্তব চিত্র আরো ভয়ঙ্কর। মৌ সুলতানা এটা কিন্তু বলছিল যে বাস্তব চিত্র আরো ভয়ঙ্কর। কি আকাশ তাই বলছিলাম যে বাস্তব চিত্র কিন্তু আরো ভয়ঙ্কর। আমরা জাস্ট এই রিপোর্টটা হচ্ছে যে আমার এক বড় ভাই উনি আমাকে দিল, বলছে এটা হচ্ছে যে জানুয়ারির 17 তারিখে পাবলিশ করা হয়েছে, এটা কেউ দেখেনি, তুমি শেয়ার দিয়ে অবশ্যই মানুষকে দেখাতে পারো। তবে আরো ভয়ঙ্কর, আরো একটু বলে রাখলাম, আরো ভয়ঙ্কর কিছু ওয়েট করছে বাঙালি জাতির জন্য। উনি একটা কথা বারবার ইউজ করছে, জনপ্রিয় উদ্যোক্তা। উনি কোনো উদ্যোক্তা নয়, আর উনি জনপ্রিয় নয়, উনি কন্টেন্ট ক্রিয়েটর নয়, উনি হচ্ছেন একজন ব্ল্যাকমেইলার, একজন অপরাধী। আচ্ছা আমি শুধু এতটুকু বলবো, উনি একটা অনুষ্ঠানে নাচতেছে এবং পিছনেগুলো নাচতেছে এদিকে, ও নাচতেছে এদিকে, মানে ও নায়িকা হওয়ার চাইছিল এবং এই কালো টাকাগুলো হচ্ছে যে সিনেমায় খাটিয়ে উনি আসলে মানুষকে ইয়ে করতে চাইছিল। তবে আমি আকাশ ভাই, সাংবাদিক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা শুধু একটা কথা তুলে ধরেন, তার এই কিছুর পিছনে কে ছিল। এই যে সে লোকজন ডেকে নিয়ে গেল, এই যে সে তাকে ব্ল্যাকমেল করতে, তার ক্ষমতার উৎস ছিল কিন্তু আমাদের প্রেসিডেন্টের ছেলে, এবং প্রেসিডেন্টের ছেলেও এই সাদাত রহমানের কাছ থেকে টাকা খাইছে। এবং আমি তোমাকে শোনো, আমি তোমাকে একটা সুখবর দিচ্ছি, আমি বলি সুখবর দিচ্ছি, ইন্টারন্যাশনাল ক্রাইম যারা হচ্ছে ইয়ে করে দেখে, ওরা আমাকে ডাকছে, ডাকার পর আমার সাথে 2 ঘন্টা মিটিং করছে এবং এর সাথে কারা কারা জড়িত এবং আরো কিছু আছে আমাকে একটা লিস্ট দিছে, এই কয়জনের হচ্ছে ইয়ে বের করতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তনি, এবং তনি এবং ডক্টর মুরাদ এবং হচ্ছে যে ICT মন্ত্রণালয়ের পলকের সাথেও হচ্ছে একটা মেয়ে ব্ল্যাকমেল করে বিভিন্ন সেক্স ভিডিও আছে, তাকেও আমরা হচ্ছে লিস্টে রাখছি অলরেডি। তনি হচ্ছে মূল, বলছে তনির মূল নায়িকা, হ্যাঁ তনির সবকিছু বের করার দায়িত্ব তোমার এবং আপনি আমার সাথে কাজ করেন। এটা হচ্ছে যে খুব ইন্টারন্যাশনাল, খুব বড় একটা ইয়ে। আমরা 1 মাস সময় পাইছি, কোনো টেনশন নাই। আমরা প্রথম জাস্ট ধাক্কাটাই হচ্ছে যে এটা যারা লাইভ আছে এবং অনেক সময় যারা দেখে না, আমরা রিপোর্টটা আরেকবার দেখি, তাহলে মানুষ বুঝতেছি। তো একদম ফাইনাল হচ্ছে যে এটা শুরুর গল্প, আপনারা যদি করেন। হ্যাঁ আরেকবার একটু জানি, মানে আমি আজকে এটা পাওয়ার পর আমি নিজেই হতবাক। শুরুর গল্প এটা হচ্ছে প্রথম, কিভাবে। তবে চিত্র আরো ভয়ঙ্কর, আবারও বলছি আকাশ, চিত্র আরো ভয়ঙ্কর। তনি কিশোরগঞ্জ থেকে আসা থেকে শুরু করে যদি সকল সামারি হয়, চিত্র আরো ভয়ঙ্কর হবে। বাংলাদেশের যদি টপ ক্রাইমার থাকে সেটা হবে তনি। আমি কোন নারী এত ভয়ঙ্কর নাই। বিভিন্ন আওয়ামী লীগের এমপি মন্ত্রী, ঠিক আছে, এবং আপনি যে বলছেন যে রাষ্ট্রপতির ছেলে, এই টাকাগুলো আসলে কার, এগুলো আমরা অলরেডি ইয়ে পাইছি একটা। এবং এটা হচ্ছে প্রথম অনুসন্ধান ছিল যে উনি আসলে ব্ল্যাকমেল করে বিয়ে করছে কিনা এবং টাকা হাতে নিয়েছে কিনা। এটাতে মামলা হয়েছে, জিডি হয়েছে। যারা এখন আসলেন আরেকটা বার আমরা দেখি, তাহলে বুঝবেন। তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন, সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে।
সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন, তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী ডিওএইচএস সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল ডিওএইচএস এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন, কিন্তু দুইবার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেইল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। 2019 সালের 27 সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। এই হচ্ছে অবস্থা। এবং সবাইকে ইনবক্সে লিখতেছে যে এখানে দেখো। হ্যাঁ, টনি দেখলাম ড্রিম ওয়ার্ল্ড অফ তানিয়াকে ইনবক্স করে বলেছে তারা যারা টনির বিরুদ্ধে পোস্ট করেছে তাদের সবাইকে মামলার ভয় দেখে চুপ করে দিচ্ছে। আকাশ ভাই সাবধানে থাকবেন। আচ্ছা, সমস্যা নাই, ও সবাইকে চুপ করাই দিক, মৌ সুলতানাকে শুধু চুপ করাইতে পারবে না। আর এক মৌ সুলতানায় আগুনের গোলা এনাফ, আর কাউকে লাগবে না। আপনারা সবাই থেমে যান, কারো ভিডিও পোস্ট করার দরকার নাই তাকে নিয়ে। আমি একাই, আমি একটা কথা বলি, তানিয়া সম্বন্ধে তোমার আইডিয়া নাই হতে পারে। তানিয়াকে তো আমি চিনি, ও আরেকটা আগুন। ওরা যে ইনবক্স করছে না, ওটাতে নিউজ বানাই দিবে। আমি তো চিনি। আপনারা ওর নারী নক্ষত্র বের করেন, ওর প্রথম স্বামীকে খুঁজে বের করেন, আরো খবর পাবেন। এবং নাহিদার সাথে ও দেখা করেন, ঘটনার সত্যতা জাতির সামনে তুলে ধরেন। সুমাই আপু, অনেক দেরিতে আসলো নিউজ। আচ্ছা, কি একটা অবস্থা। যাই হোক, যেটা হয়েছে যে ওনার প্রথম হাজবেন্ডকে কিন্তু আমি ইনবক্স করেছিলাম এবং উনি আমাকে ফোন করার কথা বলে আমার ফোন নাম্বারটা নিয়ে, আমি জানি না কেন উনি পরবর্তীতে হয়তো আচ্ছা ওকে, আমি বলি এটাতে হিউজ পরিমাণ একটা বাজেট আছে। 1 মাসের অনুসন্ধানের জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। নো টেনশন, 1 মাস পরে আপনারা পাবেন। এবং তাকে জানিয়ে আমাকে আকাশ ভাই, আমাকে কিন্তু কয়েকটা টিভি চ্যানেল থেকে, অনেক বড় বড় নিউজ থেকে আমাকে আমার ওই পেজটাতে নক করা হয়েছিল। আমি কারোর সাথে কথা বলিনি। আমি বলছি যে আমি শুধু একমাত্র আইনের কাছে, যদি আইন আমার কাছ থেকে কিছু জানতে চায় আমি তাদেরকে বলতে চাই, আমি অন্য কোথাও কথা বলতে চাই না। আমি আমার নিজের পেজ থেকে সব কথা বলতেছি। আমি জাস্ট এটা শুরু করছি যে টনি যা দেখায়, যা বলে, তার পিছনে রয়েছে একটা ভয়াবহ খারাপ নেগেটিভ চিত্র। আমি সেটা জাস্ট জাতির সামনে উন্মোচন করতে চাইছি। এবং আমার মনে হয় যে এখন আইন শৃঙ্খলা বাহিনী আছে, সাংবাদিক ভাইয়েরা আছেন, বিভিন্ন চ্যানেল আছেন, তারা অনুসন্ধান করলে সব পেয়ে যাবেন। তোমার আরেকটা অনুসন্ধান যেটা রাইট আছে, যেটা আমি জানতে পারছি, কোনো এক পুলিশের কর্মকর্তা তাকে টোটাল সাপোর্ট দিত এবং এই তুহিন হচ্ছে তাকে দিয়ে হচ্ছে এটা করাইতো। নাম্বার 2, ওই সাদাত রহমান সোনা চোরা চালান কারবারের সাথে জড়িত ছিল
এটা করতে গিয়ে হচ্ছে যে তনির সাথে পরিচয়, এবং যে 100 ভরি তাইলে স্বর্ণ আকাশ ভাই এখন পর্যন্ত যার মানে যে পয়েন্টগুলো আমি বলছি প্রত্যেকটা পয়েন্ট সত্য, সত্য। তারপরেও আমার পিছনে একটা দল আমি মিথ্যা, আমি নাকি কার কাছ থেকে 3 লাখ টাকা নিছি, কার কাছ থেকে 10 লাখ টাকা নিছি। আরে ভাই, মৌ সুলতানা টাকার ভিখারি না। মৌ সুলতানা দেখতে মানে তনির চেয়ে সুন্দরী ছিল এবং এখনো আছে। যদি মৌ সুলতানা টাকার কাছে বিক্রি হতো, তনির থেকে 10 গুণ বাড়ি ঢাকা শহরে মৌ সুলতানার থাকতো, এই কনফিডেন্ট আমার আছে। কিন্তু মৌ সুলতানা কখনোই টাকার কাছে কোথাও বিক্রি হয় নাই। মৌ সুলতানার ব্যক্তিত্ব আলাদা রকমের, সেটা আপনারা গত 1 মাস ধরে দেখতেছেন আমি কি যুদ্ধ করতেছি। আচ্ছা, আমি নিজের পকেটে টাকা খরচ করে বিদেশ ঘুরতেছি, ভাতার নিয়ে না। আমি হলুদ সাংবাদিক হই, লাল সাংবাদিক হই, যেটাই হই, আমি তনিকে আজকে যেহেতু লাইভ দেখতেছি আমি তো দেখি, 1 মাস টাইম দিলাম। 1 মাসে গু গোবর নক্ষত্র লাল নীল সবুজ সব বের হবে। আর 12 লাখ বলছে না আকাশ ভাই, আপনাকে বলছে না 12 লাখ টাকা চাইছেন আপনি, 12 লাখ চাইছে বলছেন না, এখন 12 কোটি দিয়েও দেখেন সবকিছু বন্ধ করতে পারে কিনা। না মা বলো, আমি তাতে টাকা চাইছি কিনা? না না, সেটা তো মিথ্যা। শুধু তাই না, আমার হাজবেন্ড বলতেছে কি, এই তুমি নাকি আকাশ, তুমি আর আকাশ মিলে নাকি টনির কাছে 12 লাখ টাকা চাইছো। আমি বললাম বাবুরাবু তোমার কি মনে হয় আমি টাকার কাছে বিক্রি হওয়ার মতো মেয়ে, আর আমি 12 লাখ টাকা যাবো? কয় আমি তো শুনে টাসকি খাইলাম যে 12 লাখ টাকা চাইবো আমার বউ, তাও আবার হচ্ছে আরেকজনকে সাথে নিয়ে, মানে ভাগে তাহলে 6 লাখ পরে। কয় এই হিসাবটা আমি বুঝি নাই। বললাম তোমাকে যে বলছে সে বুঝতে পারে নাই ব্যাপারটা, সে ভুল বলছে। তোরা একটা রিপোর্ট দেখালাম, এই রিপোর্টের দাম তো 4 কোটি টাকা দিয়েও পাবি না। আচ্ছা মা, আমি ওর থেকে টাকা চাইছি? মা বলো। না, আমি তো সেদিন পাশেই ছিলাম। আমি সেদিন তো কাটানোর জন্য, আমার মুখ বন্ধ করার জন্য অফার করছে। অফার করতেই পারে, তোমাকে তো 20 লাখ টাকা অফার করছে। হ্যাঁ, আমাকেও তো 20 লাখ অফার করছে এর আগে, করতেই পারে। বলো মা। সেদিন তো আমি তো রুমেই ছিলাম। আমি বললাম যে কে ফোন দিচ্ছে এটা? কোসা আমার একটা বান্ধবী, সে হলো অ্যাডভোকেট। আমি যে অ্যাডভোকেট হোক আর কিছু আপা হোক আর বন্ধু হোক, তুই কিন্তু এটা ইয়া কর, রেকর্ড কর, তোর কিন্তু কাবে ভাড়াবে, কাবে ভাড়ায় ও বললো। সেই জন্য আমার ছেলে হলো রেকর্ড করবে। রেকর্ড করার পরে কিছু পরের দিন দেখছো আম্মা তোমার কথাই ঠিক হলো। আকাশ ভাই এখন পর্যন্ত আকাশ ভাইকে হলুদ বলুক লাল বলুক, আকাশ ভাইকে আমি রেসপেক্ট করি ওনার ব্যক্তিত্ব দেখে, ওনার সততা দেখে। আমি তো ওনাকে কাছে থেকে দেখতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর 1 মাস পরে, ঠিক 1 মাস বলছে না, 1 মাস পরে আমি কোথায় কোথায় গেছি, কোন দেশে আসছি, কয় টাকা খরচ করছি, কার কাছে গেছি, সব আমি আমার যারা অডিয়েন্স যারা আমাকে নেগেটিভ বলতেছেন আমি দেখাই দিব, সমস্যা নাই। যে বুড়া বেটারে বিয়ে করছে সবাই বলে ভালোবাসি বিয়ে করছে, টাকার জন্য না। আর সাদা মনের একটা প্রশ্ন, গ্রামের তো অনেক চাচা নানা দাদা আছে, তাদের প্রেমে কেউ পড়ে না কেন? আজকে আমার একদিন ইনবক্সে লিখছে, সে যখন বাংলাদেশে হাসপাতালে গেল, যখন জানলো 1% বাঁচার আশা নাই, তাহলে সে 92, 62 লাখ, 72 লাখ টাকা খরচ করে দেশের বাইরে কেন গেল? তার মানে সেই টাকাগুলো সে পাচার করছে। কারণ হচ্ছে এই টাকাটা, শুধু তাই না, আমি এটা বলতে চাই, তদন্ত কর্মকর্তা বলেন বা সাংবাদিক ভাইরা বলেন, আপনারা ওই হসপিটালে ওনাকে যে ডক্টর চিকিৎসা করেছে, যে নার্স ছিল, তনির বোন তনি আর হচ্ছে তনির ভাতার, এই 5 জনকে ধরলে টোটাল সামারি বের হয়ে যাবে। এই টাকাটা পাচার করছে এবং এই টাকাটা হচ্ছে তার এক লাং দিছে। এয়ার হোস্টের কথা বলছো, যে এয়ার অ্যাম্বুলেন্সে যে নিয়ে আসার কথা বলছো, এটা হচ্ছে সরকারি খরচে গেছে। এবং কি বলে, প্রধানমন্ত্রী যে পুকুরের মাছ তাকে সে কে খাওয়ালো, এগুলো আমি বঙ্গভবনের মাছ। হ্যাঁ, বঙ্গভবনের মাছ তনির পেটে কেমনে গেল? বঙ্গভবনের বড় বড় মাছ 40-50 কেজি ওজনের মাছের ভাগ তনির পেটে কিভাবে যায়? বঙ্গভবনের সাথে তনির কি সম্পর্ক? আপনারা বের করেন। আমি এক একটা করে ক্লু দিচ্ছি, আপনারা বের করেন বঙ্গভবনের সাথে তনির কি সম্পর্ক ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তনি হচ্ছে যে মিথ্যা ব্লেম দিয়ে ফাহিমকে হচ্ছে যে ওর জেলে পাঠাইছে। ফাহিম কিন্তু নাই, জেলে পাঠানোর পথে তাকে হচ্ছে ব্লেম দিছে। 6 দিন ধরে ফাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাহিমের পরিবার বলতেছে তাকে হয়তো গুম অথবা কোনো কিছু করারই আছে। কারণ হচ্ছে যে ওই ইচ্ছা করে করছে এটা কেন জানেন? আগে ফাহিমকে সরাইছে, জানে যে ফাহিম যেন তার স্টেটমেন্ট গুলো না দিতে পারে। ফাহিমের সবকিছু সেভ করে নিয়ে, মানে মোট কথা ওর কথা যে আমার ফেস ভ্যালু আছে, আমার ফেস ভ্যালু দিয়ে আমি জনগণকে যেটা বলবো সেটাই জনগণ বিশ্বাস করবে, আমাকে আমার পক্ষে টানবে। এই জন্য ফাহিমকে আগে সরাইছে, সেফ জায়গায় সরায়, তারপরে ফাহিমের স্টেটমেন্ট যেন না আসে। কিন্তু আমি তো আগেও বলছি যে আমার কাছে যত প্রমাণ আছে আমি তার 1% এখন পর্যন্ত সারি নাই বা সারছি।
বাকি সবই রয়ে গেছে। আমি সব শুধু মেইন পয়েন্ট গুলো বলি সব সময়, যে এটা হয়েছে ওটা হয়েছে, সবাই বসে প্রমাণ দেন। আমার তো প্রমাণ দেওয়ার দরকার নাই, প্রমাণ দেওয়ার আগেই তো অনেক হাইকে দিছে, প্রমাণ দিলে তোর খবরই থাকবে না। তোমার আরেকটা তথ্য ভালো লাগছে, সেটা হচ্ছে যে ও হচ্ছে যে আগে 1500 টাকা বিক্রি করতে যে 3 পিস, সেটা এখন 500 টাকা বিক্রি করতেছে এবং অফার দিচ্ছে 299 টাকা। এগুলো যত তাড়াতাড়ি পারবে বিক্রি করে যাবে, কারণ তোমার ইনফরমেশন ছিল যে তনির হচ্ছে অনেক ব্যাংক লোন আছে, ঠিক আছে? আমরা শুনছি 12 কোটি টাকা ব্যাংক লোন, সে স্বীকার করছে 4 কোটি টাকা লোন। আরো আছে সাপ্লায়াররা পাবে, সাপ্লায়ারদেরকে হুমকি দামকি দিয়ে জিনিস নাই, ফ্যাক্টরি থেকে হুমকি দামকিদের জিনিস নাই, নিয়ে যেটা বিক্রি করতে পারে ওটাই পাচার করে। এগুলো হচ্ছে সব মানে ক্ষমতার দাপটে করে। এবং হচ্ছে যে ওনাকে এখন কে সাপোর্ট দিচ্ছে আমরা সেটাও অলরেডি পাইছি, এক বড় পত্রিকার সাংবাদিক। তবে আকাশ ভাই, এখন সাপোর্টের ব্যাপারটা যেটা হইছে, তাকে যাকে ফোন দিচ্ছে বলতেছে টাকা দিয়ে ম্যানেজ করো, এখন কাউকে হ্যালো করতে পারবো না, ওর ব্যাপারটা এখন এটা হইছে। ওনাকে যে সাংবাদিক সাপোর্ট দেয়, ঠিক আছে, তার নাম আমাকে বলা হয়েছে, ওই ক্রাইম যে আপনার হচ্ছে যে অনুসন্ধানের যে বিষয় বলছে, ওনার নাম কি আছে কিনা, এই সাংবাদিক কোনো টাকা পয়সা খেয়ে তনিকে কোনো হেল্প করছে কিনা। কারণ হচ্ছে যে গুলিস্তানের কম দামি কাপড় পাকিস্তানি বলে চালিয়ে সে কিন্তু ভোক্তা অধিকারে কিন্তু জরিমানা খাইছিল, উনি ওই সাংবাদিকটা ভোক্তা অধিকারের সাথে জড়িত, এরকম আমাকে বলা হয়েছে, ঠিক আছে? ওই ভোক্তা অধিকার ওই সাংবাদিক তার থেকে টাকা নিছে কিনা, ঠিক আছে, এরকম আমাকে এভাবে বলা হয়েছে। এবং তনিকে বলছে যে 1 মাস টাইম, তনির A to Z বের করার দায়িত্ব আপনার, আপনি এটা করবেন। তবে আমার মনে হচ্ছে না 1 মাস আপনার লাগবে, আমার মনে হয় 10 দিনের মধ্যে মোটামুটি আমাদের বাংলাদেশের যে পাওয়ারফুল সাংবাদিক ভাইরা আছেন এবং তারা অনেক বেশি ওয়েল, আই হোপ 7 দিনের মধ্যে সব বের হয়ে যাবে। একটা কমেন্ট দিছে পড়ো। আচ্ছা আচ্ছা, একটা কথা বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের যে রিসিপ্টটা দেখাইছে ওইখানে লেখা 62 লাখ আর নাম্বারে লেখা ছিল 92 লাখ। ও এত কনফারেন্সের সাথে কনফিডেন্স লিখতে কনফিডেন্সের সাথে দেখাইছে, বাট ওইখানে তো ভেজাল আছে। ওইটা তো এই রিসিপ্টটা এখন বানানো আপু, আপনাদেরকে দেখানোর জন্য, অডিয়েন্সকে দেখানোর জন্য ভুয়া রিসিপ্ট বানাইছে। আর ভুয়া রিসিপ্ট বানানো বোঝেন না, এয়ার অ্যাম্বুলেন্সের রিসিপ্ট এরকম হয়। এখন মানে যুগ চলে গেছে 2025 সাল, সব কম্পিউটারাইজড বিল হয়। আমার কাছে মনে হয় যে আকাশ ভাই, একটা এয়ার অ্যাম্বুলেন্সের বিল এরকম হাতে লেখা হয় নাকি কম্পিউটারাইজড হয়? এয়ার অ্যাম্বুলেন্স বুঝছেন, এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। আপনি কি ইন্টারন্যাশনাল ফ্লাইট হাতে লেখা রিসিপ্ট পান নাকি অনলাইনে পান? কিভাবে পান? না না, টনিকে ধরতে গিয়ে বর্ষাকে ছেড়ে দিয়ে না, শোনেন, বর্ষা সাপড়ি, টনি সাপড়ি, এরা একই সূত্রে গাথা, একজনকে টানলে আরেকজন এমনি জেলে ঢুকবে, নো টেনশন, এরা একই সূত্রে গাথা। তাদের বর্ষার নামে 3টে মামলা কনফার্ম হয়ে গেছে, ওটার জন্য মা আছে, এটা হচ্ছে দায়িত্ব মার, ঠিক আছে? এবং যে আমার কাছে মনে হয় যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলছে কেউ কিন্তু দেখেনি, এটা ভুয়া, মানুষের সাথে নাটক করছে। বললাম তো, এয়ার অ্যাম্বুলেন্সের বিল হয় কম্পিউটারাইজড বিল, এটা হাতে লেখা বিল কোত্থেকে আসলো? মানুষকে কি ফেসবুকে সবাইকে কি গাধা মনে করে নাকি? এখন আমি বুঝলাম না, এই ছাপড়িগুলো এরকমই মনে করে। এই বর্ষাও একই কাজ করতো সবসময়, কি উল্টাপাল্টা মানুষকে, জনগণকে বুঝাইতে। মানুষ কি মুখে ঘাসে মুখ দিয়ে একজন মানুষ আইফোন কিনে 4 লাখ 5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দিয়া, ইন্টারনেট ওয়াইফাই বিল দেয় মাসে 1,000 সব কি মূর্খ তোদের মতো? এটা পর কি লিখছে, এখনকার যুগে একটা 3 পিস গলির ভিতরে সেলাই করলেও 300 টাকা মজুরি, একটা 3 পিস 300 টাকা কিভাবে বিক্রি হয়? ইয়াস, আপনি যদি ফ্রিতে নিয়ে আসেন না, আপনি 200 বেচলে ওটাই আপনার লাভ, বুঝেন নাই? চুরির মাল কয় না, চুরির মাল ফ্রিতে বেচলে মানে 200 বেচলে 200ই লাভ। তো থ্রেড দিয়া মোটামুটি ধরেন মানুষকে হচ্ছে হুমকি দামকি দিয়ে ফ্যাক্টরি থেকে নিয়ে আসলো 1 কোটি টাকার মাল, চাঁদা হিসেবে নিয়ে এসে যদি 200 করে বেচে, তাও 200 করে লাভ। আচ্ছা, আমার কাছে একজন প্রশ্ন করছে, আকাশ নিবিড় টাকা চাইছে কেন তনির কাছে, মা বলো। আচ্ছা আমি বলি ভাইয়া, আন্টি থেকে আমি বলে, ঈশা আঞ্জুমান নাজির, শুনেন আন্টি বলুক, তার আগে আমি একটু এই নাজিরকে বলি। আপনি হচ্ছে তনির দালাল, আপনাকে যদি গোলায় খাওয়ায় দেওয়া হয় আন্টিকে দিয়া, তাও আপনার মনে হবে যে আমরা মিথ্যা বলতেছি, কারণ আপনি দালাল। টাকা চাইছে কিনা সেটা ভয়েস শুনে বুঝেন না? আপনাদের কি ঘটে বুদ্ধি নাই? এই মাথা ছাদের নিচে কি কোনো মাল নাই? ভয়েস শুনেই তো বোঝা যায় যে ঘটনা কি। আবার শুনতে হয়, আপনারা প্রশ্ন করেন। না মা বলুক যে কি হয়েছে সেদিন। আন্টি চলে গেল। যাই হোক, আমি একটু বলি, আকাশ নিবিড় ভাইয়ের টাকা চায় নাই, আকাশ নিবিড়কে চুপ করানোর জন্য উকিলের মাধ্যমে অফার করা হয়েছিল টাকা, যে আকাশ তোকে আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তুই থেমে যা, মৌ সুলতানাকে সাপোর্ট দিস না।
তো এরকম তো আমাকেও 20 লাখ টাকার অফার করছে, এখন অফার করলে আমি সেটা অ্যাকসেপ্ট করবো কিনা সেটা আমার ব্যাপার বা আমাদের ব্যাপার, এটাই হয়েছে ব্যাপার, আর কিছু না। ফাহিমের পরিবারকে আইনের সাহায্য নিতে বলেন। আপু শোনেন, যাদের কাছে 2 নাম্বারই কালো টাকা আছে না, টাকার কাছে এই দুনিয়া বান্ধা। যে 2 নাম্বারই যখন টাকা থাকে তখন মানে যাদের টাকা কম তারা দুর্বল হয়ে পড়ে, যেমন আমি দুর্বল হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আমার টাকা নাই, কিন্তু আমি লড়ে যাব। আমার টাকা না থাকলেও আমি যতক্ষণ মানে সত্য আছে লেগে যাব, মানে কাজ করে যাব। মেয়েদের পিছনে লাগা সারা ভিউ হয় না, তা আপনি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। সারিকা সারিকা আপু, মানে ছেলেদের কাজই মেয়েদের পিছনে লাগা, ছেলেদের কাজ মেয়েদের পিছনে লাগাই কাজ। আপনিও আসছেন লাগাইতে দিতে, নাহলে আপনি এই লাইভে কি করতেছেন? এগুলাই শুনতেছেন, তাহলে হইল? এখন আকাশ ভাইও নাই, আকাশ ভাইয়ের মাও নাই, কই গেলেন আপনারা? আমিও কি চলে যাব? বুঝলাম না, দুজনের কেউ না, আমি একা লাইভে। হয়ে গেছিল, কেটে গেছিল। হ্যাঁ বলো তো মা, সেদিনকে কি হয়েছিল? আমি আকাশের রুমেই ছিলাম, তো ওই অ্যাডভোকেট ফোন দিছে, তা আমি বলছি কে ফোন দিছে, বলতেছে যে আমার এক বান্ধবী, ভালো সম্পর্ক, ও হলো অ্যাডভোকেট। আমি বললাম শোন, অ্যাডভোকেট হোক আর কিছু হোক, বন্ধু হোক আর বান্ধবী হোক, তুই কথাগুলো রেকর্ড কর, তোরে কিন্তু ফাঁসানোর জন্য বলে এটা করতেছে, তোরে ফাঁসাবে, ফাঁসানোর জন্য এই কথা প্রস্তাব রাখছে। তো ও বললো তুই হলে অনেক হেনস্থা হয়েছিস, অর্থ ক্ষতি হয়েছে, আমি ওর যে আমার বোনের থেকে কিছু নিয়ে দেয়, ও আমার ভালো বান্ধবী, ভালো ক্লোজ, তুইও আমার ভালো বন্ধু, তুই চুপচাপ থাক, আমি দেখি একটা প্রস্তাব রাখি। তো ওই বললো, ওই লাগাইলো, এটা আমরা তো বুঝলাম না কিছু, ওই প্রস্তাব করলো, ওই আবার তন্দিরে কথা লাগাইলো, তাহলে এটা আমরা কি বুঝলাম? আমার কথা ঠিক হলো ছিল আকাশকে ফাঁসানোর জন্য। আজকে কি হইলো? আজকে পাঙ্গাসির কি হইলো? পাঙ্গাসি, হ্যাঁ আজকে পাঙ্গাসির কি হইলো? পাঙ্গাসি তো সেদিন একদম বড় বড় বুলি আওড়াইলো মুখ দিয়া, যে আমার থেকে আকাশি 8 লক্ষ টাকা আছে, একটা গাড়ি চায়, এটা কেমন হইলো? আজকে আজকে যদি মানুষের উচ্ছেদ করে বিচ্ছেদ করে মানুষের বাসা থেকে টানা হেসরাইয়া নামাইয়া আজকে একেবারে সেই পাঙ্গাসি বড় হয়ে থাকছিস, হ্যাঁ আজকে সমাজে কেমন মুখ দেখাস? মানুষ ল্যাংটা করবে আন্টি, ওরে টাইনে মানুষ ল্যাংটা করবে। তুই তো মানুষের থেকে টাকা হাতিয়ে দিস, তুই তো আরো বড় বর্ষা, আপনি তো কত বড় চাকরি হইলি তুই, হ্যাঁ চাকরি থেকে বড়, এটা সত্যি। হ্যাঁ তুই তো চাকরির বড় বল, তুই একদিন বলছিলি না আমরা 203 বলছিলি, আমরা 203, আমি নিবো আমি নিবো আমি নিবো বর্ষারে, আমি নিবো, আমি কাজ দেবো, দে 2 জন গলাগালি ধরে বল মাছ খা, বড় বড় বল, আগর বল, এই বল মাছ খা, বুঝছো? পয়েন্টটা সত্যি মনে হচ্ছে, পাইকারি যে দামে সে খুচরা সেল দিচ্ছে ইদানিং, তার প্রোডাক্ট প্রাইস সত্যি সন্দেহজনক। আপু পাইকারিতেও এত কম দামে ড্রেস পাওয়া যায় না, আপনার পাইকারিতে কিনতে যান। আমি আগে থেকেই বলেছি যে সে যে বলে উদ্যোক্তাদের সে হেল্প করছে, সে উদ্যোক্তাদের মারছে, তার কারণে অনেক উদ্যোক্তারা কাজ করতে পারে না, কারণ সে মানে লসে প্রোডাক্ট বিক্রি করছে কালো টাকা সাদা করার জন্য। আর সবাই কিন্তু অন্য সবাই তো সেটা পারে নাই, তার মতো ওই দামে বিক্রি করতে পারে না, যার কারণে কাস্টমার তার দিকে ঝুঁকছে, যদিও সে সবসময় হচ্ছে ভুয়া প্রোডাক্ট বিক্রি করে। আকাশ একটা কথা বলি, তনি আগের লাইভে বলতো আমি আমার স্বামীর একমাত্র বউ, তাহলে শেষ লাইভে বলেছে ডিভোর্সের একটা বউ আছে, সেটাও নাকি দ্বিতীয় বউ। কি ডিভোর্সে একটা বউ আছে, সেটাও নাকি দ্বিতীয় বউ। আর রাসেল চোরা হ্যাঁ সিদ্দিক, রাসেল চোরা সিদ্দিকের কথা বলতে, রাসেল চোরার তো টনি 3 নাম্বার বউ, সাদাত হোসেনেরও 3 নাম্বার বউ ছিল, আবার রাসেল চোরাও টনির 3 নাম্বার জামাই, মোট 9টা। সাবরির মতো 12 ভাতারি, হ্যাঁ সাপড়ির মতো 12 ভাতারি, 12 ভাতারি, 12 ভাতারি, 12 ভাতারি, সেটাই বড় সাবরি। হ্যাঁ বড় সাপড়ি, টনি হচ্ছে পাঙ্গাস মাছমুখী সাপড়ি, আর এটা হচ্ছে গলা সেলা টার্কি সাপড়ি। আর এক সাপড়ি ওই যে রোজা খান, আকাশ ভাই রোজা খানের ব্যাপারে একটু করেন, তদন্ত করেন, ও কিন্তু ইয়াবা সাপ্লায়ার রোজা খান। সমস্যা নাই, আমি বলছি না, ওটা তো সাবরির মধ্যে পড়েই না, হিসাবের বাইরে ওটা।
না হিসাবের বাইরে হলে ওটা সাপ্লায়ার, এই জন্য কিন্তু তনির ওখানে জায়গা পাইছে দেখেন ভাই আমি একটা কথা বলি, এক সময় হোটেল বারে নাচতো, এখন হচ্ছে দোকানে নাচে। আমি কি এত বোকা যে আমি জানি না? ও মরতে ধরছিল, ওর ভীষণ একটা রোগ, মরতে ধরছিল। উনি বলতেছে সবার ট্রলের কারণে উনি মানসিকভাবে বিধ্বস্ত, এবার বুঝুক বাড়ি শখের কেমন লাগছে। না বাড়ি শখের সাথে যেটা করছে সেটা তো এক্সট্রিম লেভেলের ছিল। যাই হোক, সে মানসিক সবার ট্রলের কারণ, সবাই তো ট্রল করে নাই, সবাই সত্য বলতেছে, ট্রল করে নাই। সে সবাইকে নিয়ে ট্রল করতো সব সময়, এরকম করছে লাইভে সব সময়। এমন কেমন লাগে? আচ্ছা তনির কুকর্ম ফাঁস করেন বর্ষার মতো, তনিকেও ন্যাংটা করে সারেন জাতির সামনে। অলরেডি ন্যাংটা করা শেষ, আর ন্যাংটা যার ন্যাংটা মধু তারা করে দিছে তনিকে। মৌ জি গরম পানিতে ধো, গরম পানিতে ধো। গরম পানিতে ধুইলেও এদের জীবাণু যাইবো না, এরা এত পরিমাণে নোংরা। গরম পানি সোডা দিয়ে ধুইলেও এদের শরীরে নোংরা যাবে না। ওরা বাংলাদেশের মানুষের সাথে কি খেলায় নামছিল যে বাংলাদেশ থেকে মেয়ে সাপ্লাই করবে ইউকেতে। এবারে বলতে পারেন আপনারা যে অনেকে আমাকে কমেন্ট করছে যে ইউকেতে না 300 টাকা হলে মেয়ে পাওয়া যায়, মেয়ে সাপ্লাই করতে হবে না। এই সাপ্লাইয়ের মধ্যে 3টা বিজনেস ছিল। 1 নাম্বার বিজনেস ছিল হচ্ছে নেওয়ার সময় একটা লাভ করবে, 10% 10-15 লাখ টাকা করে লাভ করবে, আর লুচ্চা যারা যাদের হাতাহাতির অভ্যাস সেটা করবে। আর তারপরে ওই 6 মাস পর যখন ভিসার মেয়াদ চলে যাবে তখন এদেরকে দেহ ব্যবসা করাবে ঠিকই, ফ্রিতে বিভিন্ন, ওই যে তনিকে দিয়ে যেমন করাইছে ওরকম করাবে, টাকা হাতায় নেবে। একটা কথা বলি, ওনার হাজবেন্ডের অফিস থেকে ইন্স্যুরেন্স করা থাকে, সো ওনার সব ট্রিটমেন্টের টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিছে, আমি শিওর। আমি নিজেও মাল্টি ন্যাশনালের কাজ করেছি, আমি জানি। দেখছেন আরো তথ্য বের হয়ে আসবে, আরো বের হয়ে আসবে। দেখছেন আকাশ ভাই, আমি কি বললাম একটু আগে লাইভে শুরুতেই বলছি না, বাস্তব চিত্র আরো ভয়াবহ, আরো অনেক কিছু বাকি। শুধুমাত্র আপনারা 17 সাল থেকে টানেন, 17 সালে তনি কোথায় ছিল, কিভাবে কি করলো, কিশোরগঞ্জ থেকে কোথায় আসলো, কার, এখান থেকে একটু আপনারা একটা সামারি তৈরি করেন 25 সাল পর্যন্ত, একেবারে সুন্দর করে। বিশ্বাস করেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনারা নিউজ পান, মানে ওর প্রতিটা দিনের এক একটা গল্প আছে এবং সেগুলো খুব ভয়ঙ্কর। বাংলাদেশে ওই যে পাপিয়া টাপিয়া আছে না, এদেরকে সারায় গেছে এই তনি, এদেরকে সারায় গেছে, এদের চোখ ভয়ঙ্কর। তোমার কাছে একজন প্রশ্ন করছে যে বুবলি এবং বারিশক হত্যার পিছনের কে রয়েছে? আচ্ছা, বুবলি এবং বারিশা হক আপু এখনো হত্যা হয়নি, তাদেরকে হত্যার একটা প্ল্যান ছিল এবং এখনো হচ্ছে প্ল্যানটা, বাট প্ল্যানটা আসলে সাকসেস আর হবে না। আর বুবলি এবং বারিশা হক আপু পুলিশ প্লাজাতে একটা শোরুম উদ্বোধনে গিয়েছিল, আপনারা জানেন। সেই শোরুম উদ্বোধনের দিন, ওই দিনই আমাকে কিন্তু যে কোনো ভাবে আমি খবর পেয়ে যাই এবং ভয়েস রেকর্ডটাও পেয়ে যাই যে তাদেরকে হুমকি দিচ্ছে। এটা বুবলি আপু বারিশা হক আপু বলছে, আপনারা দেখছেন, আমি মিথ্যা বলতেছি না। পুলিশ প্লাজাতে যেহেতু তনির শোরুম, সেই জায়গা থেকে পুলিশ প্লাজার যে মালিক পক্ষ তারা পর্যন্ত বুবলি আপুদেরকে হেল্প করে নাই। লাস্টে তারা কি হয়েছে, হাতের জেল থানার হেল্প নিয়ে কিন্তু শোরুমটা উদ্বোধন করে। তনির কথা ছিল এখানে বুবলি বারিশ ঢুকবে না, পরে কিন্তু তারা পুলিশ প্রোটেকশন নিয়ে গিয়ে শোরুমটা উদ্বোধন করে। এমনকি যেই শোরুম উদ্বোধন করেছিল সেই শোরুমটাও ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার কথা ছিল। বাট এটাও একজন মানে প্রত্যেকেরই তো কেউ না কেউ থাকে, ওই আপুটাও কিন্তু পুলিশের সাহায্য নিয়ে এতকাল পর্যন্ত ওখানে দোকানদারি করে আসছে, যদিও তাকে বিভিন্ন মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়েছে। গত 6 মাস ধরে তনি একটু ব্যস্ত হয়ে গেছে রাসেল চোরাকে নিয়ে, যার কারণে আপু একটু শান্তিতে বিজনেস করতে পারতেছিল। একবার না দুইবার বাড়ির বুবলিকে হুমকি দেওয়া হয় ফোনে। আচ্ছা, একজন লেখছে যে ভাই কোরিয়া কেমনে গেল 10 লাখ টাকায়, আর তনি আপা তো লন্ডনে কি পালাবে আমাদের দেশের সব টাকা নিয়ে, আমরা দেশের মানুষ কেমনে কি করব প্লিজ একটু বলেন। আমরা দেশের মানুষই তাদেরকে এই পাওয়ার গুলো দিয়েছি, আমরা দেশের মানুষই তাদেরকে এইগুলো করার সুযোগ দিয়েছি। আমরা আগে থেকে তাদেরকে আমরা একটা যখন প্রতিবাদ করতে গেছি তখন আপনারা আমাদেরকে নেগেটিভ করছেন, আমাদেরকে থামায় দেওয়ার চেষ্টা করছেন, আমাদেরকে কথা বলতে দেন নাই। আমার আগে কেউ সাহস করে নাই কথা বলার, যে সাহস করে একটা কথা বলবে, কথা বলার সাহস করে নাই, ভয় পাইছে সবাই। আমি সাহস করে কথা বলছি। বসুন্ধরা সিটিতে যেই দিন গৌতম সাহা দাদা, দিঘি আপু, বুবলি আপু, বারিশক আপু শোরুম উদ্বোধন করতে যায়, সেই দিন ওখানে স্টিল আমি সকাল থেকে বসুন্ধরা সিটিতে। সেই দিন আমার নিজের কানে শোনা, আমি এগুলো সাক্ষী থেকে দিব, নিজের কানে শোনা যে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে হবে, 7,000 টাকা পেমেন্ট দেওয়া, এগুলো তো নিজের কানে শোনা। তো এগুলো আপনারা কিভাবে কি করবেন, এগুলো কারা করতেছে, কেন করতেছিল?
সিক দা শেখ রিপ্লাই দাও আকাশ, কোনটা আমাকে রিপ্লাই? মা আজকে লাইভ দেখে মানে নিউজটা দেখে সেই খুশি মা। তবে আন্টি আপনার জন্য আরো খুশি ওয়েট করতেছে, বিশ্বাস করেন আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র আসছে এবং সেগুলো বের হবে আরো ভয়ঙ্কর। শুধু এতটা বললাম, এবং এবং এগুলো দেখে না আপনাদের আফসোস হবে বা কষ্ট লাগবে যে ইস আমাদের সাথে এগুলো হয়েছে, আমাদের সমাজে এগুলো হয়েছে। ও কয়েক কিছু খুনের সাথেও জড়িত। কি লিখছে? পাইকারি দামে খুচরা সেল দিচ্ছে, বিষয়টা সত্যি সন্দেহজনক। এবং আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তার কি হবে? ও হচ্ছে পালানোর চেষ্টা করতেছে, ও হচ্ছে লন্ডনে কিছুদিনের মধ্যে পালাবে। এবং ওর যে 12-13 কোটি টাকা ঋণ যেগুলো বলতেছে ওগুলো জাস্ট ভুয়া, ঠিক আছে? ও হচ্ছে যে এগুলো একটা টাকা না, কালো টাকা। এগুলো হচ্ছে যে কি বলে যে তুহিন নামে একজন, ওর আসলে টাকা। এটা যতদূর আমরা জানছি। আর ওর ছেলের কথা যে বলে বারবার ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ সিটিজেন, এই কথাটাও আমি একটু অডিয়েন্সকে জানাই দিই। এটার ঘটনাটা কি? কোনো একজন ব্রিটিশ নাগরিক যদি সত্যিকারে তার ব্রিটিশ নাগরিকত্ব থাকে তাহলে তার ইন্স্যুরেন্স থাকে, তার ইন্স্যুরেন্স তাকে পে করতে হয় এবং সে ব্রিটিশ নাগরিক হিসেবে অনেক সুযোগ সুবিধা পায়। যেখানে সাদাত হোসেন ব্রিটিশ নাগরিক ছিলেন, বাট উনি লন্ডনে যাইতেনও না এবং উনি ওখানে কোনো ইন্স্যুরেন্স পে করতেন না। সো ওনার নাগরিকত্ব বাতিল হয়ে গিয়েছিল। একবার নাগরিক হইলে সেটা বাতিল হয় না, বাতিল হয় না, কিন্তু ওই নাগরিকত্বর যে পাওয়ারটা, যেটাকে কি বলি আমরা, কিভাবে বুঝাবো এটা, ওটা থাকে না। তো যেখানে সাদাত রহমানেরই নাগরিকত্বর কোনো ভ্যালু ছিল না, সেখানে তার ছেলে কিভাবে ব্রিটিশ সিটিজেন হয় না। তো সে বারবার এই কথাটা লাইভে বলে মানুষের ব্রেনের ভিতর এটা ঢুকানোর চেষ্টা করছে যে আমরা সারফারাজের থ্রুতে লন্ডনে যাচ্ছে। আসলে তো তার লন্ডনে যাওয়ার প্ল্যান রাসেলের সাথে পরিচয় আরো 2 বছর আগে থেকে, এবং তার লন্ডনে যাওয়ার প্ল্যান আরো আগে থেকে। সো যার কারণে মানুষের ব্রেনে এটা ঢুকাইছে যেন মানুষ প্রশ্ন না করতে পারে। কারণ কি জানেন, এখন বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল না হওয়া পর্যন্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় না। এই জন্য ও সোশ্যাল মিডিয়াটাকে নিজের কবজায় রাখার চেষ্টা করছে, কারণ জানে যে আমার যে পরিমাণ মুখ নোংরা, আমার সাথে কেউ লাগতেও আসবে না, আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না। কিন্তু তোমার জন্য মৌ সুলতানা আগুনের গোলা রেডি ছিল। একজন লিখছে যে ফার্স্টে তনির লাইভ দেখে সব কথা সত্যি মনে হচ্ছিল, তনির জন্য খারাপ লাগছিল, বাট আপনাদের লাইভ দেখে আবার অনেক কথা মিথ্যা লাগতেছে। এখন কে সত্যি কে মিথ্যা সব প্রমাণ চাই। আমরা চাই আকাশ ভাই, মৌ আপার, আপনারা থেমে যাবেন না। জোর গলায় তো অনেক ফাপড়বাজি যদি করে আপনারা সবাই এর প্রমাণ দিবেন। আপু এটা নাফাইসা তাসনিম আপু, বিশ্বাস করেন ফার্স্ট আমি যে প্রমাণটা আমার মৌ সুলতানা পেজ থেকে প্রথম বোমটা আমি ফাটিয়েছিলাম আরো 6 মাস আগে, যেদিন যে ডেটটার কথা বলতেছে রাসেলের সাথে বিয়ের ডেট বলতেছে, তারও 1 সপ্তাহ আগে কিন্তু আমি বোম ফাটাইছি যে টনি লন্ডনে আছে, তার হচ্ছে 14 তারিখ এঙ্গেজমেন্ট, সে হচ্ছে 12 তারিখ বিয়ে করছে। আমার ডেটটা হয়তো 2 দিন ভুল হয়েছিল বা আমার কাছে তথ্য 2 দিন ভুল আসছিল। আমাকে ডায়মন্ডের রিং যখন কিনছে সেই ছবিটা পাঠায় বলছে আপু দেখেন এই যে এই ডায়মন্ডের রিং কিনছে আজকে অমুক শোরুম থেকে, এবং তাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল বা বিয়ে যেটা অনলাইন বিয়ে করছে, ওরা কিন্তু অনলাইন বিয়ে করছে একটা ইন্টারন্যাশনাল ম্যারেজ মিডিয়ার মাধ্যমে। তো বলছে যে ওই 14 তারিখ, সেটা 12 তারিখ কিন্তু আসছে। আমি তারও 7 দিন আগে পোস্ট করছিলাম একটা, এবং টনি তখন বলছিল যে আমি নাকি ওটা এডিট করে ফেক স্ক্রিনশট বানায় পোস্ট করছি, এবং তখন আমাকে কিন্তু হুমকি ধামকি করে সেই পোস্ট সবাইকে দিয়ে তার আইটি এক্সপার্টদের দিয়ে ডিলিট করায়, আমার পেজটাই নষ্ট করে দেয়। তারপরে কিন্তু একের পর এক আমার কাছে প্রমাণ আসতে থাকে, আমি কথা বলতে থাকি, বাট আমি তখন দেশে ছিলাম, আমাকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে থামাই দেওয়ার চেষ্টা করে। এরপরে আমার যেহেতু ভিসা ছিল আগেই, মানে আরো এই কথাগুলো বলার আগে আমার ভিসা ছিল, আমার দেশের বাইরে আসার প্রয়োজন ছিল, আমি থেমে যাই, আমি আমার কাজে দেশের বাইরে চলে আসি। দেশের বাইরে আসার 1 মাস পরে আমার কাছে আরো প্রমাণ, আপু প্লিজ ভিডিও বানান, সময় চলে যাচ্ছে, এগুলো তো পরে আর ইয়া থাকবে না, মানে যেটা তরুণ যেটা যখনকার কাজ তখন করতে হবে, আপনি তো ব্যস্ত, আপনি কবে আসবেন, এরকম শুরু করলো ভাইয়ারা, আমাদের সোর্স ভাইয়ারা আপুরা।
তারপরে আমি আবারও ভিডিও বানানো শুরু করলাম আমার নতুন পেজ থেকে। এখানে বসে আমি চাইছিলাম দেশে গিয়ে শুরু করব, কিন্তু সেই সুযোগটা আমার হয় না। আমি এখানে বসে যখন শুরু করি তখন আরো প্রমাণ আসতে থাকে এবং তনি আস্তে আস্তে এগুলো স্বীকার করা শুরু করে। প্রথমে আকাশ ভাইকে থামানোর চেষ্টা, পরে আমাকে থামানোর চেষ্টা, এখন পর্যন্ত আমার নামে মামলা হামলা, পরিবারকে হামলা, বহুত কিছু করতেছে। লাস্টে পরশুদিন সে লাইভে সবকিছু মিথ্যা কিছু প্রমাণ নিয়ে বসে মানুষের ব্রেন ঘুরাই দেওয়ার চেষ্টা করতেছিল যেন জিনিসটা থেমে যায়, কিন্তু একদম কোনো ঠিক লাগছে কিছুই হয় নাই। হ্যাঁ, মাঝখানে কি হয়েছিল, রিপন মিয়ার ভিডিওটা ভাইরাল করাও কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ছিল ওই মুহূর্তে, এটা তনির বিষয়টা থামাই দেওয়ার জন্য। কিন্তু আমি সুলতানা থামি নাই, আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি নাই, কারণ তনির মুখোশ খোলাটা আমার জন্য এখন ফরজ হয়ে গেছে। সারা দেশের মানুষ আমার দিকে তাকিয়ে আছে যে কখন তনির মুখোশ খুলবে। তনি আসলেই মুখোশধারী একটা মেয়ে, মিথ্যুক, বাটপার, লায়ার এবং চিটার, মানি লন্ডারিং, কালো টাকা সাদা করা মহিলা। আচ্ছা, তোমাকে একদম কমেন্ট করছে। আচ্ছা, আমারও তনির বিষয়টা সন্দেহজনক মনে হচ্ছে। মৃতের কিছুদিন আগে যে উইল করেছে এটাও সন্দেহজনক। আর একটা বিষয়, যেহেতু একটা উইল করেছিলেন, মনে হয় সাদাত রহমানের সাথে কিছু একটা হয়েছিল, তাই সে স্ট্রোক করেছিল। আর সাদাত রহমানের যদি টাকা না থাকতো তাহলে তনিকে এত এত ভরি গহনা কিভাবে দিল? সেটাই 100, আমি তো ওটা প্রশ্ন করছি যখন সে বলতেছে যে আমি 100 ভরি গোল্ড বিক্রি করে এয়ার অ্যাম্বুলেন্স নিলাম। 100 ভরি গোল্ডটা আসলো কোত্থেকে? তুমি বলো আমি বিজনেস করে কিছু করি নাই, আমি হচ্ছে তোমার জামাই 3 লাখ টাকা বেতনের চাকরি করে, অথচ তুমি 4.5 লাখ টাকার ভাড়া দিয়ে বাসায় থাকো, তার মানে বিজনেস থেকে টাকা দিছো। তো এত টাকার বিজনেস করে, আমি জুয়েলারি বিজনেস করে 1 ভরি গোল্ড কিনতে পারি না বছরে, অথচ তুমি কাপড় বেচতে আবার লসে বিক্রি করো, সারা বছর লসে বিজনেস করো। লসে বিজনেস কইরা 4 লাখ টাকা বাসা ভাড়া দিয়া ছেলে মেয়েকে রাজকীয় হালে রেখে আবার 100 ভরি গোল্ড কিনে ফেলছে 4 বছরে। 100 ভরি গোল্ডের দাম কত? 4 বছরে 100 ভরি গোল্ড হয়ে গেল। বাহ বাহ বাহ, দুনিয়া তো কত ইজি না। পাঙ্গাস মাছ মুখী তনির, এই ফাইমের পাঙ্গাস মাছ, তুই শিং মাছ ঢুকাই দিব আমি পাঙ্গাস মাছের মধ্যে। বোয়াল মাছ, বোয়াল মাছ। হ্যাঁ, ওর মুখের বোয়াল মধ্যে মাছ। শিং মাছ ঢুকাই দিব। শিং মাছের দুই দিকে দুইটা কাটা না যাবে, আর কাটা ফুটতে ফুটতে যাবে। আমি হলাম সেই শিং মাছ। আসো আমাকে ভাই থামাও আপনার, দেখি। ভাই আপনাকে চাকর বলছিল তনি, চাকর বলে তো বিপদে পড়ছে। চাকর বলে তো বিপদে পড়ছে, চাকর বলে নাই, বলছিল দারোয়ান বানায় রাখবে। এখন টাকা দিয়ে কিনে হ্যাঁ, দারোয়ান বানায় রাখবে। দারোয়ান এখন বানায়। সেই বস্তা ভরে টাকা নিয়ে এসেও আকাশ নিবিড়ের সাথে দেখা করতে পারবে না। আকাশ নিবিড়ের বাসার দারোয়ানের পায়ে ধরে বসে থাকবে। একটু আকাশ ভাইয়ের সাথে কথা বলতে চাই। ওই যে গোল্ডগুলো সেল করেছে বলে দাবি করে, ওইখানে লক্ষ কোটি বা তারও অধিক দামের গোল্ড, ওইগুলো কি কে কিনে দিছে? আকাশ রিপ্লে দাও। না, বলছে ও যে গোলগুলো বিক্রি করছে বলে দাবি করতেছে, ওইখানে লক্ষ কোটি বা তারও অধিক দামের গোল, ওইগুলো আসলে কে কিনে দিছে তাকে, এটাই বলছে আর কি। আচ্ছা, এই গোলগুলো এটাই তো আমি তাহলে কে বললামই দিছে? যে গোলগুলো আসলো কোত্থেকে, এটা তো আমি বললামই যে আসলে এটাও আমি একটা প্রশ্ন যে এই গোলগুলো আসলো কোত্থেকে। আমরা যতদূর আমরা শুনছি যে এই গোলগুলো আসলে ওর যে জামাই শাহাদাত যে রহমান, উনি আসলে বিভিন্ন বলছে ব্যবসায়ী ছিলেন। আমরা যে ইয়েটা পাইছি আমাদের সূত্রে বলতেছে, উনি আসলে এই সোনা দেশের বাড়িতে যেত, একটা মেয়ে হচ্ছে 2-3 ভরি নিয়ে আসতে পারতো, একটা ছেলে কিন্তু এত পারবে না। এই জন্য বিভিন্ন মহিলা মডেল দিয়ে উনি আনতেছিল। যখন এই বিষয়গুলো জানা গেছে তনি, যে আমি তো এগুলো আমার লোক আছে, আমি আপনার সাথে কাজ করতে চাই, তখনই আসলে প্রেমের সূত্র হয় এবং তখন তারা বিয়ে করে। কিন্তু পরিবার না জানতো না না, না, পরিবার যখন জানলো, এরকম না, এরকম না, এরকম না। বুড়ার সাথে বিয়েটা দিছে তুহিন, তুহিন বিয়ে দিছে মানে বাচ্চা পেটে আসার পরে। এরকম কিছু একটা। এবং তুহিন দেখাই দিছে যে এটারে ধরো, এটা এটা এটার সাথে হবে। এবং আম, আকাশ ভাই আমি 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 বলতে চাচ্ছি না এগুলো, আপনারা বের করেন। এই বিয়ের ঘটনাটা একটু একটু অন্যরকম আছে, এখানে একটা ভয়াবহ চিত্র আছে, বুঝছেন? তবে সাদাত রহমান ব্ল্যাকমেইলের শিকার ছিলেন লাস্ট পর্যন্ত। ওই যে উইলের কথা বলছেন না, উইলটা করতে ওনাকে বাধ্য করছে, যার কারণে উনি ফেক উইল করছে, বাধ্য শোনো, হয়ে উনি ফেক তাহলে উইল করছে। আমি তোমার মাধ্যমে হচ্ছে যে আরেকটা ইনফরমেশন দিচ্ছি, যে পুলিশ অফিসারের কথা বলছো যার সাথে প্রেম ছিল, ডিবি নাকি, ওনার কাজ ছিল বিভিন্ন মেয়েদের দিয়ে ব্যবসায়ীদেরকে টার্গেট করা, এবং ব্যবসায়ীদেরকে টার্গেট করে উনি হচ্ছে টাকা পয়সা হাতিয়ে নেয়। এরকম কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে। এরকম হয়তোবা যে তনির সাথে এরকম থাকতে পারে, হ্যাঁ, আর ওদের টার্গেট ছিল এরকম এই ব্যবসায়ী। ঘটনাটা খানিকটা এরকম। আচ্ছা, মূল বিষয় এরকম। এবং একজন লিখছে আন্টি বোয়াল মাছ
খাবে না, পাঙ্গাস মাছ খেয়ে মুখটা পাঙ্গাস মুখী করেছে। আসলে কত মানুষ কমেন্ট করতেছে। পাঙ্গাস খায়া তো হয় নাই, পাঙ্গাস খায়া হয়েছে। আন্টি বল মাছ একটু দামি মাছ, বল মাছ দিয়েন না, থাকা দামি মাছ কইেন না, বল একটু দামি আছে, পাঙ্গাস কোন? আচ্ছা বল মাছ বল মাছ বড় এর লেগে বলছি। আচ্ছা, সে এত টাকা লোন কিভাবে পেলো? 12 কোটি লোন তো মুখের কথা না, লোন পাবে না, ওর তো ভাতারের অভাব নাই, হ্যালো করে দেয় ব্যাংক ম্যানেজারকে, এই দিয়ে দাও 2 কোটি লোন, কারণ লোন দিলে তো ম্যানেজাররাও একটা ভাগ পায়। এগুলোর বহুত কাহিনী আছে আপু, এত কথা আমি বললে মৌ সুলতানার দোষ, মৌ সুলতানা বেশি বোঝে, এত কথা বলে কেন? একজন লেখছে যে বর্ষা কয়দিন যাবত মুখে হাসে, নতুন প্রেমে পড়ছে, নতুন প্রেমে পড়ছে তো এজন্য মুচকি মুচকি হাসে। ও তো কয় ওর তো মৌ কালকে কি করছে, লাইভ করতেছে, একটার সময় ফিলিপিন্সের লাইভ করতেছে, করতে আমাকে হ্যাশপ্যাশ লাগছে, ওখানে হ্যাশপ্যাশ লাগছে, মানে ওর না মৌ সুলতানার কথা মনে পড়ে হাসপাস লাগে, মৌ সুলতানার কথা মনে করলে ওর ডিপ্রেশন লাগে। হ্যাঁ, হাসি নাই, কালো মুখ, কালো কালো। আরো খবর হবে। আর একটা কথা আকাশ ভাই শোনেন, ও যে বনানীর যে ফ্ল্যাটটার কথা বলতেছে, ডুপ্লেক্স ফ্ল্যাট, আমাদের কাছে প্রমাণ আছে, এবং প্রমাণ বলতে ভিডিও আছে, ও তখন এটাকে নিজের ফ্ল্যাট বলে বলছে লাইভে, এবং হোম ট্যুর দিছে, এবং সে বলছে আমার বোন এটার ইন্টেরিয়র করছে এত লক্ষ টাকা খরচ করে, ভাড়া ফ্ল্যাটকে কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে ইন্টেরিয়র করে। আপনি দেখছেন, সবাই দেখছে, পুরো বাংলাদেশের মানুষ দেখছে, আমাদের কাছে সেই ভিডিওটা ডাউনলোড করা আছে। সাপ্রি যদিও হয়তো খুঁজে খুঁজে পায় নাই, ডিলিট করতেছে, অনেক ভিডিও সে ডিলিট করে দিচ্ছে আগে, কারণ মিথ্যাবাদী, যে বর্ষা সাপ্রি তো এটাই করতো, মিথ্যা বলতে বলতে না এদের ব্রেন আউলায় যায়। আচ্ছা, যারা নতুন জয়েন করছে, আমরা রিপোর্টটা আরেকবার দেখে আসি। আচ্ছা, আন্টি কি করলো আপনাকে? আন্টি তো আপনার যুগের না, ওই বয়স আপনার বয়স কি এক নাকি? আচ্ছা, যারা আছেন তারা একটু চলেন রিপোর্টটা দেখে আসি, রিপোর্টে আসলে কি বলা হয়েছে। তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী ডিওএইচএস এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন, সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না, একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন, এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন, তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী ডিওএইচএস সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল ডিওএইচএস এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন, কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন।
ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যেটা দেখলাম এটা কি আমাদের কথা? এবং আমার কাছে যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম থেকে আমাকে একটা ছেলে জানিয়েছে যে ভাইয়া ও হচ্ছে যে রাষ্ট্রপতি যে যে ছোট ছেলে তুহিন ওর সাথে পরকীয়া ছিল, মেজো ছেলে যেটা হোক আমাকে এটা তো লিখে পাঠাইছে এবং বলছে যে ওর যে বাচ্চা এটা হচ্ছে যে ওই বুড়ার বাচ্চা না, উনি চ্যালেঞ্জ করছে। এবং ওর বাবা ছিল একটা স্কুলের পিয়ন, ঠিক আছে, সরকারি চাকরি বলছে আমি জানি না। এবং ওরা দুই বোনে তিন বোনে এক ভাই, এরকম ইনফরমেশন দিছে। তো ওর বোনেরা ভালো ছিল না, ওদের বোনের অত্যাচারে বাবা ওর মা ছিল ফার্স্ট সাপ্রি, ওর মা আমি জানি না, আমার যেটা বলছে মা শিক্ষা দিচ্ছে মেয়েদেরকে। এটা জানানোর পরে আমাকে বলছে আপনি কিশোরগঞ্জ অষ্টগ্রামে আসেন, এসে এটা আপনি খুঁজলে বের হবে। এবং সে হচ্ছে যে ঢাকায় উত্তর এসে থাকছে ইস্পাত সেন্টার, যেটা বলছে না জানি না, সে উনি আসলে একটা হোটেল বারে ড্যান্স করতো, ওইখান থেকে পরিচয় হচ্ছে সাদাত রহমান। এটা হচ্ছে আমার সোর্স যেটা সেটা বলছে। এ পর্যন্ত হচ্ছে আমি পাইছি। এবং যে যে রিপোর্টটা দেখলেন যে তার যে স্বামীকে যে জোরপূর্বক নিছে এবং বিভিন্ন পুলিশের লোকদের ফোন দিয়ে ফাফড় দিয়ে এই যে এই বিষয়গুলো করছে, এটা তো আমরা রিপোর্টে প্রমাণ পেলাম। আর 1 মাসের একটা অনুসন্ধানে আমরা নামতেছি, বিস্তারিত আমরা বের করবো। কারণ হচ্ছে যে একটা উনি মামলা ভয় দেখিয়ে একজন রিপোর্টার কি বলে একজন তার নামে হচ্ছে যে বিভিন্ন ভিডিও বানাচ্ছে। সে এখন দেখলাম যে তনিকে সরি বলে ভিডিও দিছে। আমি তার আসলে 12 ঘন্টা পরে এই ভিডিওটা পাইছি। তাকে সরি বলার তো কিছু নাই, সে মামলার ভয় দেখে মানুষকে থামাচ্ছে না, উনি মানুষকে টাকা দিয়ে থামাচ্ছে। তোমাকে 20 লাখ টাকা দিতে চাইছে, তুমি থামোনি, আমাকেও সে থামানোর জন্য বিভিন্ন ভাবে ইয়ে করছে। থামবো না, কারণ হচ্ছে মানুষের ইমোশন, এরা হচ্ছে নারী জাতির কলঙ্ক। এদের মুখোশ খুলে দিতে হবে। এবং একটার বিচার কনফার্ম না হওয়া পর্যন্ত মেয়েদের সাহস কমবে না, এদেরকে দেখে সাহস বেড়ে যাচ্ছে মেয়েদের। একটার বিচার কনফার্ম হতে হবে, সবকিছু সময়ের প্রয়োজন। আমরা শুরু করেছি, শেষও করবো ইনশাল্লাহ। অনেকেই অনেক কমেন্ট করছে আল্লাহ। আচ্ছা আকাশ ভাই, আমি চলে যাচ্ছি, আমার একটু কাজ আছে। আমি এমনি কমেন্ট দেখবো নি, কমেন্ট করার চেষ্টা করবো না এখনকার। না সেটা বলি। আর হচ্ছে যে 9 মিনিট থাকো, 9 মিনিট থেকে কিছু ইয়ে নেই, কারণ হচ্ছে যে তোমাকে অনেকে কমেন্ট করছে আর কি। মৌ আপু তনি যখন ফার্স্ট লন্ডন আসে শোরুম ওপেন করতে, ও কিন্তু লন্ডনে এসে কিছু লাইভ করে নাই, 8-10 দিন কোনো লাইভ নাই, পরে দেখি ঘুরতে যাওয়ার পিক, পরে দেশে আসছে। আর মৌ আপু বিয়ের খবর ফাঁস করছে, আর লাইভে এসেছিল, জোর গলায় বলে আমাকে নিয়ে ভিডিও বানায়, আমাকে মানহানি করতেছে, আমার পিছনে পড়ে থাকে, আমাকে হয়রানি করতেছে। বাট এখন 3 মাস পর আসছে, আপনার কথাই সত্যি হইল, আপনি বলছিলেন ও বিয়ে করছে আর ওই লোক ভালো না। নাফিসা তাসনিম, জি আপু, আমি ও যেদিন বিয়ে করছে তার 7 দিন আগে বলছি কথাটা, যে ও খুব দ্রুত বিয়ে করতে যাচ্ছে, এইভাবে বলছিলাম। আমি তখন মানে আমার ভিজিটের সেকেন্ড কান্ট্রিতে ছিলাম। একটা বিকালবেলা খুব আর্জেন্ট ভাবে লাইভটা আমি করি, লাইভে বলি এবং পোস্টও করি। আমি অনুকূল ছিল না আমার লাইভ করা, ভিডিও করা, তারপরেও আমি করেছিলাম দায়বদ্ধতা জায়গা থেকে। যাই হোক, আমি বলি যে তার হলো এই সপ্তাহের মধ্যে বিয়ে হতে পারে, এরকম নিউজ আসছে আমার কাছে। তারা ডায়মন্ডের রিং কিনছে এবং সে একটা চোরের সাথে ঘুরতেছে। তখন আমি রাসেল চোরা সম্পর্কে খুব ভালো জানি না, বাট আমি শুনছি সে মানি লন্ডারিং মামলার আসামি এবং তার নামে ইমিগ্রেশনে মামলা করা আছে, সে ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। তো আমি বুঝছিলাম যে বোধহয় বাংলাদেশের ইমিগ্রেশনে, পরে জানলাম যে না, লন্ডনে। এটা তখন আমি ক্লিয়ার ওইভাবে জানি না, বললাম না আমি ব্যস্ত ছিলাম ওই টাইমটাতে। তবুও আমি একটা শর্ট ভিডিও বানাই এবং তখন সে আমাকে মিথ্যাবাদী, এডিট করা, অমুক টমুক অনেক কিছু বলে মানে আমাকে উল্টা হয়রানি করা শুরু করছে তখন থেকেই। তো মাঝখানে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি, আমি ভিডিওটা কম দিই এবং আমার একটা পেজ নিয়ে যায়। তারপরে যখন বিয়ের খবর ফাঁস করছে, আমি জোর দিয়ে বলার পরে, সে তো বিয়ের খবর 2 বছর পরে ফ্লাশ করতো না তো,
2 বছর পরে করতো, মানে লন্ডন পালানোর পর করতো। আচ্ছা, মৌ সুলতানার কথা আগে রাগ হইতাম, তনির লাইভটা সময় নিয়ে দেখেছি, সেটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। তনির স্বামী যদি কোনো টাকা পয়সা নাই থাকে তাহলে তার এত সোনাদানা কয়না কিভাবে হতে পারে? তারপর সে সব সময় বলতো আমি আমার স্বামীর একমাত্র বউ, তাহলে তার স্বামীর নাকি 2 নাম্বার বউ। ডিএস তার সে তার সে হচ্ছে সাদাত রহমানের 3 নাম্বার বউ ছিল। কমেন্টটা চলে গেছে আকাশ ভাই, আমি পুরোটা পড়তে পারি নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডিওএসএস এ বউ আছে। তাহলে শেষ লাইভে বলেছিলেন আমার স্বামী একটা ফ্ল্যাট আছে, তাছাড়া ব্যাংকে কোনো টাকা নাই। আবার একটা কথা উইল করেছিলেন, সেখানে যে অ্যাকাউন্ট নাম্বার দিছে, এত চালাক বউ তাকে ফেক অ্যাকাউন্ট দিবে, এটা মানা যায়? সেটাই আপু, আপনারাই এখন তার কথার সাথে কাজ মিলাবেন যে আসলে সে মুখে যেটা বলে, যা দেখায় তা কতটা সত্য। সন্দেহ আছে কিনা, সন্দেহ যেখানে আছে সেখানে মিথ্যা আছে। আমার আমার কথাগুলো মিলান। আমি 6 মাস আগে যেভাবে কথা বলেছি, যা বলেছি, এখন আমি একই কথা বলি, একই পয়েন্টে লেগে আছি, কারণ আমার কোনো মিথ্যা নাই, আমার তো কথা ঘুরাইতে হবে না। আপনারা আমার কথা মিলায় দেখেন। শুধু তাই না, শুধু তনির ব্যাপারে না, যে কোনো বিষয়ে যদি আমি কোনো কন্টেন্টে কোনো কথা বলে থেকেছি আজ পর্যন্ত, আমি সেটা কিছুটা হলো সত্যতা পেয়ে আমি বলেছি কথা। আমি তো সব টপিকে কথা বলি না। ফেসবুক থেকে টাকা আর্নিং এর জন্য আমি কথা বলি না। আমি সত্য বলতে পছন্দ করি। আমি ছোটবেলা থেকে একটু প্রতিবাদী টাইপের, আমি বলতে পছন্দ করি, তাই আমি বলি। আমি বলছি এবং আমার সেগুলো সত্য হয়েছে কিনা, এবং সামনে আরো হবে। আমি আবারও বলছি, অডিয়েন্স যারা আছেন, আবারও বলছি, এখন পর্যন্ত তনির আপনারা যা ভয়াবহ চিত্র দেখেছেন, তার থেকেও আরো ভয়াবহ চিত্র আপনাদের জন্য ওয়েট করছে। ও এখন পর্যন্ত যা বলছে, সে ইয়াবা কারবারি, সে ইয়াবা খায়, ইয়াবা খেয়েই সে রাতে রাতে লাইভ করে। সে বলছে না মুখ দেখাবে না, ইয়াবা খেলে তো মাথা ঠিক থাকে না, এই জন্য এইভাবে বলে মুখ দেখাবে না। মুখ দেখাবে কিভাবে? প্রমাণ হবে তো। আর ও তো মিথ্যাবাদী, তার প্রমাণ হয়ে গেছে। ও জীবনে সাদাত রহমানকে ছাড়বে না, ঠিক আছে? সে কিন্তু এখন সাদাত রহমানকে ছেড়ে আরেক বাটপারকে বিয়ে করছে। ভয়াবহ মানে তনি বেটার সাথে উপরে উঠে নাচানাচি করতে, ভিডিও ধারণ করে সোজা ব্ল্যাকমেল করে বিয়ে পর্যন্ত। একটা ছেলে ভিডিও করছে, আমি হাসতে হাসতে শেষ। এবং যদি দাস মিলাতে 2019-20 মধ্যে সে ইয়ে করছে আর কি। আমি তো বললাম 2000 জাস্ট কিশোরগঞ্জ থেকে যখন তনি ঢাকায় আসে তখন থেকে এখন পর্যন্ত সামারিগুলো করলে সব, তনি কোথায় আসছিল, কি করছিল, কিভাবে হয়েছিল, সে 150 টাকা নাকি ধার নিছিল, সেই ইন্স্যুরেন্স কোম্পানিতেও জব করেছে। তনি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতেও জব করেছে। হ্যাঁ, এখন এরকমও হতে পারে ইন্স্যুরেন্স করাইতে গিয়া দেখা হয়ে গেছে সাদাত রহমানের সাথে, এটাও হতে পারে। সে যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতো একটা টাইম, ইন্স্যুরেন্স কোম্পানিতে তো জবে বেতন থাকে না, একটা ইন্স্যুরেন্স করাইতে পারলে একটা কমিশন পায়। তো এটাও হইতে পারে যে ইন্স্যুরেন্স করাইতে গিয়া সাদাত রহমানকে পাইছে। সাদাত রহমানও কিন্তু লোকটা ফেরেস্তা ছিলেন এরকম না, সেও একটু লুসু, একটু তো হ্যাঁ, এই হ্যাঁ, ওই জন্যই প্রীতিটা ঘটছে। আমাদের তো প্রেমে কোনো বুড়া পড়ে না, আমাদের কোনো টাকাওয়ালা বুড়া আমরাও পাই না। একজন লেখছে যে ছোট বাচ্চা বাবার, ও লেখছে যে ছোট বাচ্চা সাদা রহমানের মতোই হয়েছে, হাঁটা চলা তার মতোই। আমরা তুহিনকে দেখছেন? তুহিনকে তো দেখেন নাই। তুহিনকে তো দেখেন নাই, ওটা আচ্ছা আমাদের চোখের ধোকা। ওই যে ইয়ে জাকির ছেলেকে যেমন হচ্ছে কি রুমি রহমানের ছেলের মতোই লাগে দেখতে, ব্যাপারটা এরকম। আমরা জানি না, আমরা তো জানি না, আমাদের সোর্স বলছে ফাহমিদা আফরিন আপু, সোর্স তো আমরা ফেসবুকে আপনাদেরকে দেখাবো না, তাই না? সোর্স আইনের কাছে চলে যাবে। চ্যাটিং গুলি যদি যে দেখাইলো এগুলো বানানো লাগলো, কারণ এত কম চ্যাটিং হবে না একটা রিলেশনে, আর ওর চ্যাটিং এত ভদ্র হবে না। পাবলিককে যেটা দেখানো যাবে 2-1টা নুড তো থাকবেই। না না, নুডের কথা বাদ দেন, ও চ্যাটিংটা কিভাবে দেখাইছে, চ্যাটিং এর আগের কিছু কিন্তু ডিলেট ছিল, তারপরে দেখাইছে, আর পুরাটা দেখায় না। আর আমার কথা যে আমার প্রেম হতে পারে, ওকে বিয়েও হতে পারে, চ্যাটিং দেখানোর প্রমাণটা দেখানোর প্রয়োজন পড়লো কেন? কেন প্রমাণ প্রয়োজন পড়লো কেন জনগণকে প্রমাণ দেখানোর? আমরা তো আগে বলছি যে 2 বছর আগে বিয়ে হয়েছে, এবং জামাইকে দেখতে 2 বছর আগে হয় নাই, জামাই মরে গেছে 2 বছর আগে হয় নাই। প্রেম পরকিয়া হইছে, সাদাত রহমান বেঁচে থাকাকালীন থেকেই সে পরকিয়া করতো। না না, আমি যে ইনফরমেশন পাচ্ছি যে ওরা হচ্ছে যে আমেরিকান একটা হচ্ছে যে বিয়ের যে রেজিস্ট্রেশন হয় ওখানে করার তার প্ল্যান ছিল, সেবার ফেরত আসছে, আসার পরে সে পরের বার আবার গেছে, গিয়ে হচ্ছে তারা এটা করছে। এবং যখন জামাই মরে যায়, পৃথিবীতে দেখছেন কেউ জামাই মরে গেলে চোখের পানি না দিয়ে
মানুষ ঠোঁটে লিপস্টিক দিয়ে জামাই দেখতে যায়। ঠোঁটে লিপস্টিকের কথা বাদ দেন, ছবি উঠছে কিভাবে? আজকে আমি ছবি দিছি না আপনাকে একটা, দেখছেন না? ওর জামাই হসপিটাল, ও ছবি উঠছে ব্যাংককে ওইভাবে। ওই ছবিগুলো তুলছিল কে তখন? এরকম ল্যাংটা হয়ে ছবি তুলে জামাই হসপিটালে থাকলে সে আবার ওই যে বারিশা আপুর সাথে ঝগড়া করে হজ করতে গেল না, সৌদি আরব কার সাথে মিটিং করছিল, হজের ওমরার কথা বইলা কার সাথে, এটাও বের হবে, সবই বের হবে। আদালতে তদন্ত করলে মেডিকেল রিপোর্ট আবেদন করবেন, ওর ভিতরে অনেক পুরুষের ডিএনএ পাওয়া যাবে। এটা দেখেন দর্শকই বলতেছে, তাই না? এখানে তনি ড্রিম ওয়াল অফ তানিয়া পেজ খেয়ে দিছে। তানিয়া খাতুন, শুধু তানিয়ার পেজ কেন, আমার 12টা পেজ খাইছে, 12টা। আজকে আমার নামে 500টা পেজ ক্রিয়েট হয়েছে ফেসবুকে। টনি পাঙ্গাস মাছ মুখী, ফাহিমের পাঙ্গাস মাছ, আমার চোখ বড়, আমি একটু কথা বলতে চোখ বড় করে ফেলি। ফাহিমের পাঙ্গাস মাছ মুখী টনি আফা, লিসেন টু মি, আমি মৌসুলতানা 500 পেজ ক্রিয়েট করছি। খাও, খাতে থাকো, খাতে থাকো, খাইতে থাকো। আমি তো বলছি কেউ ওকে নিয়ে ভিডিও বানায়েন না, আপনাদের পেজ নিয়ে যাবে, মামলা করবে। আমি একাই খাই মামলা, আমার পেজই খাও। আমি বলি আজকে হচ্ছে যে আমি নিজে হচ্ছে যে মৌসুলতানা একটা পেজ খুলে দিছি, মৌসুলতানা, বাংলায় মৌসুলতানা। আপনি খান দেখি, আপনি চ্যালেঞ্জ করলাম, এই পেজটা খান দেখি আপনি কত বড় কলিজা, খেয়ে দেখেন। কে খাচ্ছ তোমাদেরকেও আমরা খেয়ে দিব, নো প্রবলেম। খেয়ে দেবো কি, ঘর থেকে ধরে নেস পরে খাওয়া তো এমনি কে তনিকে মৌসুলতানা খেয়ে দিচ্ছে, শুধু এখন হজম করা বাকি। সে পারতেছে না দেখে। আমার নামে আপনি হাজার হাজার নিউজ করেন, হাজার হাজার লেখেন, আমি কেন পেয়ে? আমি যদি সত্য হই, আমি সত্য প্রমাণ দিব, আপনি লোড নিতে পারতেছেন না। কালকে কি বল লাইভ, আমার মাথা ঘুরতেছে, মাথা ঘুরে কেন এখন? আমার মতো মৌসুলতানার কয়েকটা পয়েন্ট, আমি তো এখনো কোনো, আমি কি বলছি যে তনিকে আমি বেশি না 50টা প্রশ্ন করব, ও যদি একটারও সঠিক উত্তর দিতে পারে, আমি জীবনে মৌসুলতানা ফেসবুকে মুখ দেখাবো না, কিন্তু দিতে পারবে না, একটারও সঠিক উত্তর দিতে পারবে না, কারণ আমি প্রতিটা প্রশ্ন করব পয়েন্টে পয়েন্টে সত্যি কথা বলি, আর পয়েন্টে পয়েন্টে কথা বলে জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে, এটা তো চিরন্তন সত্যি কথা। আজকে শুধু এতটুকু বলি, এই যে মুমিনা নাহার, ও কথা বলার একটা সুযোগ পাইছে। কেন পাইছে? কারণ তোমার ভিতরে ঘাবলা আছে, তুমি অন্য জামাই খেয়ে দিছো, অন্যের ফ্ল্যাট নেওয়ার জন্য নিচে যা সিল্লাসিলি করছো, মাঝখান নিয়ে গিয়ে তুমি ভয় দেখাইছো, আওয়ামী লীগের দোসর তুমি, এটা আমরা জানি। শেখ হাসিনা পলাইছে, তুমি কোনো কিছু পারবার? আমরা দেখতে চাই তুমি কি পারো। এ লাগছে, দেখো কি লাগছে। একাধিক বেটার ডিএনএ এর ভিতরে মারামারি করে কুপকাত হয়ে গেছে এতদিন, এখন শুধু রাসেল চোরা ডিএনএ তে সয়লাভ না আপু। এরা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই? রাসেল চোরা তারাক নাটকি, রাসেল চোরা কি ভালো মানুষ? ওর নাম এমনি রাসেল চোরা, ও কি ভালো মানুষ? ও কি তনিকে বিয়ে করার জন্য বিয়ে করছে? সেক্স করার জন্য বিয়ে করছে? নো 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 নো, বিজনেস করানোর জন্য বিয়ে করছে। কি বিজনেস? ওই একই বিজনেস, ওই ডিএনএ এর বিজনেস, ওই বিজনেস করানোর জন্যই বিয়ে করছে। কি লাগছে আপু? ওনার একটা কমিউনিটি সেন্টার আছে ধানমন্ডিতে, ওনার টাকার উৎস কি সত্যি বাল আছে? ওনার কমিউনিটি সেন্টারটা তখনও আমি বলছিলাম ভুয়া, এখনো বলতেছি ভুয়া। যেটা নিয়ে বাড়ির শখকে সে তুলোধন করছিল, কথাটা আমি বলছিলাম। আকাশ ভাই, মুহাবুত তনির এত বছর ধরে এসব করতেছে, বাট কখনো ধরা খায় নাই কিছু নিয়ে, কেমনে সম্ভব? আচ্ছা, কখনো ধরা খায় নাই কিছু নিয়ে, কিভাবে ধরা খাবে আপু? কারণ তখন ছিল আওয়ামী লীগ সরকার পাওয়ারে, আর তার যে মানে বগলের নিচে যেগুলো ঘুরতো লুচ্চা, সেগুলো ছিল তারা, ওই ক্ষমতা দ্বারা তাকে কেউ কখনো কিছু বলতো না। কিছু বলে পেস খেয়ে দিত, কিছু বলে মামলা দিত, কিছু বলে ডিবি অফিসে নিয়ে পিটাইতো, কিছু বললে জেলে ভরে রাখতো, কিছু বলে গুম করতো। কিন্তু আর কেউ কিছু বলে তাকে যে খারাপ ভাষা দিয়ে গালাগালি করে মানে অতিষ্ঠ করে ফেলতো। কই আমার নাম নিয়ে তো বেশি কিছু বলে না, দেখেন না, একটু কয়ে থামে যায়, দেখেন না মৌসুলতানার নাম নিয়ে বেশিক্ষণ কিছু বলে না, তো একটু কয়ে থামে যায়। মৌসুলতানা যে কি ও বুঝছে ভালো কইরা। 4 নং বউ তনি ইন্টারভিউতে সে নিজেই বলছে, একটা ইন্টারভিউতে সে নিজেই বলছে। ওমা, আবার 4 নাম্বার কোত্থেকে আসলো? মাই গড, আল্লাহ মাফ করো, আবার 4 নাম্বারটা কই থেকে আসলো? একটু নতুন তথ্য আকাশ ভাই। ওনার বিজনেস কি এতই চলে? ওটাই একটু খোঁজ নেন না, সেল কেমন হয় তাইলেই বুঝবেন। নুফায়ার আহমেদ আপু, এটা তো আমি আগেই বলছি আপু, ওর কোনো সেল নাই, ওর বেশি কিছু না, শুধুমাত্র যদি দোকানের আয় ব্যয়ের হিসেবে যায় তাইলেই সব মিলে যাবে যে ওর টাকার উৎস। ওর দোকান থেকে, ওর দোকানটা হচ্ছে শো, ওর দোকানটা হচ্ছে কালো টাকা সাদা করার মেশিন, ওর ট্রেড লাইসেন্স কালো টাকা সাদা করার মেশিন। আচ্ছা, বন্ধন বিশেষ তনি ও কদু মিলে আমার একটা বড় পেজ খেয়ে দিছে। আমি একটা কথা বলি, আপনার তো সেই ভিডিওগুলো আছে, আপনারা হচ্ছে যে বলি সেটা হচ্ছে তো একটা পেজ খেয়ে দিতে প্রচুর টাকা লাগে, ওদের টাকা কত আছে ওরা খরচ করে। আপনারা ভিডিও করে রাখবেন,
যখন একটা পেজ খেয়ে দেবে আরেকটা পেজ খুলবেন, আরেকটা পেজ খুলবেন, আরেকটা পেজ খুলবেন। পেজ খুলতে খুলতে আপনার কখনো হতাশ হবেন না। হতাশ হবেন না। মৌ আজকে নিজেই হতাশ। না আমি না, আমার তো ভিডিও আপলোড করার মতো পেজ ছিল না, এই জন্য হতাশ ছিলাম যে আমি কোথায় ভিডিও আপলোড করবো, আবার পেজ খুলবো, আমার কাছে এত সিম নাই। আমি 2 দিন পর যাইতেছি এক এক দেশে যাইতেছি, 2 দিন পর পর যাই এক একটা করে সিম কিনবো, মানে মানে একটা ঝামেলা না, কোড যাই হয়, দেশ চেঞ্জ করতেছি, এমন তো না যে আমি একটা। তোমার কাছে আরেকটা প্রশ্ন করছে ফাহমিদা আফরিন। আচ্ছা আচ্ছা, আমার একটা কোশ্চেন, উনি কি করেন না করেন তাতে আপনাদের কি আসে যায়, প্লিজ বুঝায় বলবেন। ফোন নিজে কি লাগছে, ফোন যিনি মারা গেছে তারে কিছু বলবেন না। আচ্ছা ফাহমিদা আফরিন আপু, ফার্স্ট অফ অল আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, নো প্রবলেম। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করে নিই, আমরা লাইভে কি করছি না করছি সেটা আপনার জানার আগ্রহ কেন, এটা একটু উত্তর দিবেন। নিশ্চয়ই আপনার আগ্রহ আছে যে আসলে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, এটা একটু জানার আগ্রহ। এটাই এখন আপনাদের এই আগ্রহকে অ্যাপ্রিশিয়েট, কাউকে না কাউকে তো সত্য বের করতে হবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার যে সত্য যখন আমি চোখের সামনে দেখতেছি যে আপনি অন্যায় করছেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়া আর অন্যায় করা সমান অপরাধ। সো আমি যখন আমার কাছে প্রমাণ আছে, আমি যখন দেখতেছি একজন অন্যায় করতেছে, সেটা আমি আমার পাবলিককে জানানোর অবশ্যই প্রয়োজন, কারণ পাবলিকের ঘাড়ের উপর মাথা রেখে বন্দুক রেখে এরা এই 1000 কোটি টাকা বাইরে পাচার করে, এটাই আর কিছু না। তনিয়া নিয়ে যারা কথা বলে তাদের পেজ খেয়ে দেয়। হ্যাঁ আমার 12টা পেজ খাইছে, আমি আজকে হতাশ ছিলাম যে আমি কোথায় ভিডিও আপলোড করবো, তো আকাশ ভাই আমাকে একটা পেজ খুলে দিয়েছে এবং চ্যালেঞ্জও করছে যে এটা খেয়ে দেখা, খাও। এবং আজকে আমার নামে 500 পেজ ওপেন হয়েছে। আমি যে কোনো একটা গ্রুপে বলছি যে তোদের আমি মানে পার পেজের পিছনে 500 টাকা করে দেবো, তোরা পেজ খোল আর আমার সব ভিডিও ডাউনলোড করে করে আপলোড কর, কপিরাইট ফ্রি। শুরু হয়ে গেছে। এটা কি লাগছে দেখো। আচ্ছা আদালতে তদন্ত করলে মেডিকেল রিপোর্টের আবেদন করবেন, ওর ভিতরে অনেক পুরুষের ডিএনএ পাওয়া যাবে, এটা প্লিজ আবেদন করেন প্লিজ। এগুলো হয়ে যাবে, এগুলো করতে হবে না। তনির আসলে প্রতিটা যদি 17 সাল থেকে 25 সাল পর্যন্ত তনির সামারি টানা হয়, বললাম তো তনির প্রতিটা দিন প্রতিটা এক একটা গল্প হবে এবং সেগুলো অপরাধের গল্প, ভয়াবহ চিত্রের গল্প। সেখান থেকে ওই যে শেখ হাসিনার মতোই হবে যে তাকে যদি 144 বারও ফাঁসি দেওয়া যায়, তার অপরাধের মানে অপরাধের সাজা মওকুফ হবে না। আর কি তুমি কখনো অস্থির থাকে না, সারাক্ষণ নাচানাচি করে, কি নিয়ে লাইভ করে, কি খেয়ে লাইভ? ও তো নাচানাচি করে না, ও হচ্ছে কি করে সারাদিন দুপুরে 1টা 2টা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে উঠে মানে বড়ি 2টা খায়, খায় দেয় লাইভে আইসা শুরু হয়ে যায় তার অশ্লীলতা, তার লাফালাফি জাপাজাপি উল্টাপাল্টা কথা বলা। যতক্ষণ মেয়াদ থাকে, বড়ির মেয়াদ থাকে, ততক্ষণ ও লাফাইতে থাকে, যখন আবার মেয়াদ শেষ হয়ে যায় ওই যে যায় শুয়ে পড়ে। ওর এটাই কাজ সারা দিন রাত। তনিকে দুদকের আন্ডারে নেওয়া হোক, নিয়ে চলে যাবে, নো টেনশন। আপনারা ভিডিও বানাতে থাকেন, আপনারা প্রতিবাদ করেন, আপনারা বিচার চান, দেখবেন দুদক কেন বড় দুদকও নিয়ে যাবে। আরো একটা বিষয়, টাকা নাই তাহলে তনি যে কমিউনিটি সেন্টার করেছে, আর সেই বিষয়টা কমিউনিটি সেন্টারটা ওর না আপু, কমিউনিটি সেন্টারটা হচ্ছে ওর নাম দিয়ে অন্য একজন কালো টাকা সাদা করার জন্য ওটার একটা পার্টনারশিপ নিছে। এটা বের করে দেয় তো আমরা, ওটা কার, আমরা তো যেটা কার আপনি একটু বের করেন। এটা তনি, এটা যেহেতু আমি আর একদম নিজে চোখে দেখা এটা, এবং এই বিষয়টা কিন্তু আমি পোস্ট করছিলাম ফার্স্টে, এবং সেই পোস্টটা দেখেই বারিশা আপু হয়তো পোস্ট করে ফেলে, মানে আমার পেজের থেকে দেখে, এবং এটা নিয়ে কিন্তু মানে তানিয়া মৌ আপু তানিয়ার পেজ খেয়ে দিছে, আমার তো 12টা খাইছে। তানিয়াকে বলবো যে তানিয়া তুমি আরো 10টা পেজ খোলো, তোমাকে আমরা সাপোর্ট দেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা ওকে, তানিয়া তোমার যদি পেজ খেয়ে থাকে তুমি নতুন একটা খুলে ভিডিও দিবা, আমি শেয়ার দেব, সমস্যা কি? আমরা কি হেরে যাবো, সরকারের কাছে হেরে যাবো? আরে যে চ্যাটিং দেখাইছে এটা ভুয়া, এত তাড়াতাড়ি প্রথম চ্যাটিং কিভাবে দেখায়, মিনিমাম ঘন্টা খাটিং সময় লাগবে, আর সে 5 সেকেন্ড কিভাবে দেখাইলো? এগুলো তো মানুষকে ঘোল খাওয়ানোর একটা চেষ্টা করছে, পুরো লাইফটাই এলোমেলো ছিল। আপনারা হচ্ছে তার কথাবার্তা দেখবেন, তার গলার আওয়াজ দেখবেন, সে এরকম করতেছে ওরকম করতেছে, মনে বড়ি মনে হয় একটা খাইছিল, 2টা খাওয়ার কথা তো প্রতিদিন রেগুলার, ওই একটা খাইছিল, যার কারণে আমি আর কথা বলি। ও যখন হচ্ছে যে ওই যখন হাসপাতালে রিপোর্ট দেখাচ্ছে, তারপর হচ্ছে যে জমির দলিল দেখাচ্ছে, আমি আপনাদের একটা কথা বলি শোনেন, 36 দাগের 1 দাগে পা দিছে। ও যদি না দেখাতো, ওর যে কি বলে সাদাত রহমানের আমার ঠিকানা, তারপর সাদাত রহমানের এনআইডি, সাদাত রহমানের এগুলো আমরা পাইতাম না। উনি উপরে লেখছে হচ্ছে যে 62 লাখ, নিচে লেখা হচ্ছে 92 লাখ, মানে এগুলো বানানো যায়, ওগুলোর সমস্যা নাই। ও যেহেতু দেখাইছে, এটা আমাদের ইয়ের জন্য অনেক ভালো হয়েছে, অনেকে অনেক কমেন্ট করছে। তোমার কাছে আরেকটা হচ্ছে যে প্রশ্ন করছে,
আচ্ছা, আমার একটা প্রশ্ন, উনি বিয়ে করেছেন বা কি করেছেন তা দিয়ে আপনাদের কেন সব বের করতে হবে? আপনাদের কি কোনো পূর্ব শত্রুতামি আছে? প্লিজ বুঝিয়ে বলবেন। আর প্লিজ, আমি কারো পক্ষে না, একটা অনুরোধ আপু, প্লিজ, সাদাত রহমান মারা গিয়েছেন, ওনাকে নিয়ে কিছু না বললেই পারেন। মৃত্যু কাউকে নিয়ে কিছু কথা বলা উচিত না। আপু, পাপ বাপকে ছাড়ে না। উনি পাপ করে গেছেন, উনি অন্যায় কাজ করে গেছেন, উনি মরার পর কেন আরো 100 বছর পরেও ওনার নাম যদি থাকে শুনতে হবে। এটা হচ্ছে এক কথা। দ্বিতীয় কথার কথা বলতেছেন, শত্রুতার কথা যদি বলেন, তাহলে হচ্ছে শুধু তনি না, যে কোনো বিষয়ে যে কোনো কেউই অন্যায় করলে সেটা নিয়ে আমরা কথা বলবো বা বলতে পছন্দ করি। একজন হয়তো, উনি হয়তো সাংবাদিক, আমি হয়তো ব্যক্তিগতভাবে পছন্দ করি। এটা হচ্ছে কথা। দ্বিতীয় প্রশ্নের উত্তর, শত্রুতা বিনা উনি অন্যায় করেছেন, অন্যায়কে আমরা ফ্লাশ করেছি, এই তো। আর আমাদের যদি কাজ কামের কথা বলেন, এটাই মনে করেন আমাদের কাজ। ফাহিমের বিষয়টা ক্লিয়ার করেন জনগণের কাছে। ফাহিমের বিষয়টা তো আপনাদের পাঙ্গাস মাছ মুখী আপায় ক্লিয়ার করেছে, তবে বানানো গল্প। ফাহিম ক্লিয়ার করবে, ফাহিম চলে আসবে, আকাশ ভাই ফাহিম চলে আসবে, বললাম না, তো আমার ফাহিম। কাছে মনে হচ্ছে শোনো, আমি একটা কথা বলি, একজন মানুষকে বিলেম দিই, আমাকে যদি বলা হয় আকাশ নবীর হিজড়া, ঠিক আছে, এটা আমাকে যে ধরেতে গুম করে দিল অথবা মেরে ফেললো, এরপর যা বলবো তাই তো মানুষ বিশ্বাস করবে। না, এবং আমার ফাহিমের কাছে বিষয়টা মনে গল্প হচ্ছে যে বানানো। ফাহিমকে মনে হয় জেলে দিছে, জেলে দিয়ে ওকে আগে থামাইছে, থামানোর পরে ওকে গে বানাইছে। ফাহিম যদি গে হয় তাহলে এই 4-5 বছর ফাহিমকে সাথে রাখলেন কেন? আমার হ্যাঁ, তনির কাছে প্রশ্ন। 4-5 বছরে আপনি টের পাইলেন না? কবে টের পাইলেন? বাসাতে রাসেল রাখলেন। চোরাকে বিয়ে করার পরে। রাসেল চোরাকে বিয়ে হ্যাঁ, করার পরে টের পাইলেন আপনি? হ্যাঁ। আমার আমার কাছে মনে হচ্ছে যে সেগুলো ছবি টবি ওর পেন ড্রাইভে দিছে। আপনি পেন ড্রাইভে কেন থাকবে? আপনার ওর ফোনে থাকবে, আপনার ফোনে ঢুকাইতেন, এবং আপনার আর আকাশ বিশ্বস্ত ভাই দেখেন, মানুষ। ঘটনাগুলো কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে। আপনার ওর জামাই মরছে ডিসেম্বরে, ওর নাকি রাসেলের সাথে দেখা হলো এপ্রিলে, তার মানে মাঝখানে মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে সে ডিপ্রেশনে চলে গেল, সে হাউমাউ করে কান্না করলো। যার কিনা 2টা বাচ্চা আছে, বিজনেস আছে, সে অমুক করবে তমুক করবে, সে ডিপ্রেশনে চলে গিয়ে রাসেল মিয়াকে বিয়ে করলো। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস পরে সে আবার বিয়ের ডিসিশন নিল। এর মধ্যে দেখো আবার টনি গিয়ে ধরা পড়লো। শিখামণি কি লিখছে। আচ্ছা, শিখামণি লেখছে, টনি নিজেই এখন আপনাদের মামলার ভয়ে আছে, কারণ একবার ওর নামে মামলা হয়ে গেলে এয়ারপোর্ট দিয়ে ওর চোর জামাইয়ের কাছে লন্ডনে যেতে পারবে না। ওর চোর জামাইও বাংলাদেশে আসতে পারবে না, কি একটা বিপদ। মা হাসে, মা খালি চুপ করে থাকে। আল্লাহ। অনেকেই ভালো ভালো কমেন্ট করছে, আসলে অনেক কমেন্ট করছে, আচ্ছা, তো আসলে আমরা মজার মজার বিষয় হলো, টনি বান্ধবী নিয়ে একটা লাইভ করেছিল, সেখানে বলতেছিল সবাই ভিউ বাণিজ্য করার জন্য একটা পোস্ট করেছি, এবং বলেছিলেন যে এই ছবি দিয়ে ছবি ছাড়ছে আর আমি হাসছি। তখন এমন বলতেছিল যে তার বিয়ে ফেক এবং ছবিগুলো ফেক, কি আজব, নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে। এটাই আমি বলছি যে ওর সমস্ত কিছু আপনারা মিলাইলেই বুঝবেন মিথ্যা। আমি আবারও বলছি, মৌ সুলতানা মিথ্যা বলে না। আমার এর বেশি কিছু বলার নাই। আচ্ছা, আমরা রিপোর্টটা আরেকবার দেখে আসি, কারণ অনেকে পরে যুক্ত হয়েছে। আমরা আচ্ছা, রিপোর্টটা দেখে আকাশ ভাই তারপর শেষ আমাকে একটু করবো। ছেড়ে দেন না প্লিজ, আমাকে ছেড়ে দেন, আমি খুবই ক্লান্ত। আমি আচ্ছা, যাই, ওকে, আমি এমনি। তাহলে তুমি ওকে ওকে তুমি আমার। বিদায় নেওয়ার আগে একটু, মানে একদম শেষ ফিনিশিং আসলে আচ্ছা, মুর্শিদানাকে শেষ একটু ভয় ফিনিশিং পাচ্ছে। হচ্ছে, দর্শক আপনাদেরকে বলবো, আপনারা সত্যকে সাপোর্ট করেন। আর আপনারা যদি সত্যকে না সাপোর্ট করেন, তাহলে এই সানভিজ বাই টনি, বর্ষা, এদের মতো সাপড়িরা বাংলাদেশ থেকে টাকা পাচার করতে করতে আমাদের কাঁধে এই লোনগুলো ফেলে যায়। যেমন সাপড়ি টনি প্রায় কয়েক কোটি টাকা লোন বা কয়েক কোটি টাকা অলরেডি সে পাচার করে ফেলেছে। এগুলোর দায়ভার কিন্তু একটু হলেও আপনার কাঁধে আসতেছে, আপনারা এগুলো চিন্তা করবেন। সামাজিক অবক্ষয় যেটা হচ্ছে, যে নর্মালাইজ হচ্ছে 4টা বিয়ে করা, নর্মালাইজ হচ্ছে উলঙ্গ হয়ে নাচানাচি করা, নর্মালাইজ হচ্ছে অবৈধভাবে টাকা উপার্জন করে বিলাসী লাইফ লিড করা, নর্মালাইজ হচ্ছে কাউকে খুন করেও বহাল তবিয়তে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো। সো এগুলো আমরা নর্মাল হতে দিব না, সামাজিক দায়বদ্ধতা আমাদের রয়েছে। আপনারা যারা সমাজ বিজ্ঞান পড়েছেন, সমাজ কল্যাণ পড়েছেন ইউনিভার্সিটিতে, তাদের নিশ্চয়ই এগুলো সম্পর্কে জ্ঞান থাকার কথা। তো আমাদের হচ্ছে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সত্য উন্মোচন করার চেষ্টা করব। আমি আশা করব অডিয়েন্সের, আকাশ ভাইয়া সাংবাদিক এবং আমি বা আমাদের আরো যারা ভাইয়ারা সাংবাদিকরা আছেন, সবাইকে আপনারা সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে, ভালো থাকো। আর আমি ওকে। আপনাদের রিপোর্টটা আরেকবার দেখাতে চাই। দেখানোর পরে আসলে আপনাদের বিষয়গুলো জানাতে চাই, যে তাকে নিয়ে লং একটা রিপোর্ট হয়েছে, যে এই মৌ সুলতান আসলে এই তনি আসলে কে। মৌ সুলতানের বিষয়ে বলতেছি। এই তনি আসলে কে, এবং হচ্ছে যে আহ, আহ, সে অনেক গরিব ঘরের থেকে উঠে আসছে, কিভাবে এত টাকা পয়সা হলো,
কয়টা বিয়ে করছে, তারপর হচ্ছে যে তার টাকার উৎস কি, কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন রকম মিথ্যা কথা বলছে। এগুলো আসলে 1 মাসের একটা রিপোর্ট আমার হাতে আসছে। আপনারা থাকেন, আমরা আসলে আপনাদের সবকিছু আসলে একদম টোটালি একটা বড় একটা দেশের বাইরে চ্যানেল থেকে আপনাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা 1 মাস শুধু এটা নিয়ে আমরা অনেক কিছু পাইনি আগে, আজকে যেহেতু একটা পাইছি, রিপোর্টটা দেখেন, দেখার পরে আসলে বুঝবেন আমরা তার শুরুটা আসলে কিভাবে বের করছি, এবং তিনি যে একটা বাটপার মহিলা এবং অন্যের জামাই কেড়ে নিছে, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু আজকে আমরা মাত্র হাতে পাইছি। এটা এই রিপোর্টটা রিলিজ হয়েছে জানুয়ারিতে, 17 তারিখে। আমরা কিন্তু আসলে এতদিন পাইনি। উনি আসলে হাইড করার চেষ্টা করছে, যেই প্রশাসন তাদের সাথে ইয়ে করছে, তাদের টাকা দিয়ে ম্যানেজ করছে, আমাকে আর হচ্ছে মৌ সুলতানাকে টাকা দিয়ে ম্যানেজ করতে পারেনি। আমরা আসলে এখন চ্যালেঞ্জ হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এরা হচ্ছে নারী জাতির কলঙ্ক। আমাদের ইমোশন নিয়ে এরা খেলে এবং বাটপারি করে, সমাজকে আসলে এরা এমন একটা মেসেজ দিচ্ছে যে বুড়া মানুষ বিয়ে করলে এটা হয় এটা হয়। এগুলো আসলে ঠিক না, এগুলো ছাপড়িকে আসলে ধরতে হবে। ছাপড়িকে না ধরলে আসলে আমরা আমরা রিপোর্টটা দেখি, তাহলে বুঝবেন। এই রিপোর্ট দিয়েই আমরা আসলে শুরু করতেছি। সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। সাদাত রহমানকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন, সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী DOHS সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন। কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। 2019 সালের 27 সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। এই হচ্ছে অবস্থা। এবং আজকের বিষয় হচ্ছে যে এই ছিল যে তার শুরু থেকে আসলে ঘাবলা ছিল,
ওনার যাদের ভিতরে ঘাবলা তারা দেখবেন চোখে মুখে একটু থাকে, তারা আসলে ওইভাবে কথা বলতে পারে না। সে নিজের জালে ফেসে যাচ্ছে। আমরা কিন্তু রিপোর্টটা দেখলেন এবং আপনারা কিন্তু নিজেরাই শিওর হলেন। আমরা একদম শেষ। ভালো থাকবেন, এবং যারা দেখেননি তারা আরেকবার দেখে আপনারা, আমি চাই যে আসলে বিচার হোক, এবং 1 মাসের একটা অনুসন্ধানের দায়িত্ব পেয়েছি এবং আমি আসলে তনির সবকিছু আপনাদের সামনে নিয়ে এসে চাই। সাদাত রহমানকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী DOHS সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তা সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন। কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন।